এবার এটাতে বিষয় কি ছিল, এটা না গ্লো করতো, মানে যেমন ধরো তোমার বাড়িতে NaCl লবণ পাওয়া যায়, লবণ তো আর অন্ধকার করে দিলে গ্লো করে না, বাট এটা গ্লো করছে। আলফা কণা কি, আলফা কণা হলো হিলিয়াম 2 4, যে হালকা হয় সে তত বেশি ভালো মুভ করতে পারবে, তাহলে আলফা আর বিটার মধ্যে ভালো মুভ করতে পারবে বিটা। আর যদি এর প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে যায় তাহলে এর পরমাণু চেঞ্জ হয়ে যাবে, যদি না হতো না আচ্ছা সোনা আর রূপো দুটোর মধ্যে কোনো ডিফারেন্স থাকতো না। চলো, চ্যাপ্টারের নাম হলো পরমাণুর নিউক্লিয়াস। এটা তোমাদের দুটো পার্টে রয়েছে, ঠিক আছে? একটা পার্টের মধ্যে ফার্স্ট তেজস্ক্রিয়তা, আর 2 নম্বর পার্টে হচ্ছে গিয়ে নিউক্লিয় শক্তি। নিউক্লিয় শক্তির মধ্যে জানো নিউক্লিয় সংযোজন বিভাজন এগুলো রয়েছে। তো আমরা দুটো পার্টে জিনিসটাকে পড়বো, চ্যাপ্টারটাকে পরমাণুর নিউক্লিয়াস। তোমরা ক্লাস 9-এ যত অবধি পড়েছিলে তারপর থেকে কন্টিনিউ হবে। পরমাণুর নিউক্লিয়াস মাথায় রাখবে, আগে ওই রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের কাজবাজ চলে গেছিল। হ্যাঁ, তখন ওই রাদারফোর্ডের যে এক্সপেরিমেন্ট দেখেছিল আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট, এর আগের ক্লাস 9-এ ছিল, তখন আমরা রাদারফোর্ডের আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। সব থেকে রেভলিউশনারি আইডিয়া এখানে যেটা ছিল সেটা হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার। আর এই নিউক্লিয়াস আবিষ্কারের জন্য মানে যেহেতু তার আগে কিন্তু ডাল্টন মানে জন ডাল্টন ছিল, তো কিন্তু তার থেকেও বেশি প্রায়োরিটি রাদারফোর্ডকে দেওয়া হয়। তোমরা যদি ইউরোপে যদি যাও, আমাদের যেমন ইন্ডিয়াতে বিভিন্ন পরপর পরপর স্টেটগুলো রয়েছে, ঠিক আছে, আর ইউরোপ খুব কাছাকাছি, এই জন্য ইউনাইটেড কিংডম বলে বা ইউএসএ যদি যাও দেখবে ওখানকার অ্যাসোসিয়েটেড পাশাপাশি স্টেট হয় না, পাশাপাশি দেশ হয়ে যায়, পরপর পরপর অনেকগুলো দেশ হয়ে যায় কাছাকাছি। এবার ওখানে দেখবে প্রত্যেকটা জায়গায় তুমি কিছুটা দূর অন্তর অন্তর যাবে, যার মূর্তি পাবে সে হচ্ছে রাদারফোর্ড। কারণ রাদারফোর্ডের ডিস্ট্রিবিউশনকে এখানে খুব বড় মানা হয়। আর রাদারফোর্ডে অনেক টাকা ছিল, মানে বড় লোক টাইপের মানুষজন ছিল, ঠিক আছে। আর এরপরে এই এক্সপেরিমেন্ট করার পরে আমরা আজকে যে পার্টগুলো পড়বো নিউক্লিয়াসে সেই দুটো। তো নিউক্লিয়াসের 10th লেভেলে তোমাদের দুটো পার্টে টোটাল ভাগ করা হয়। একটা হচ্ছে তেজস্ক্রিয়তা, খুব ভালোভাবে বুঝে পড়বে, সহজ চ্যাপ্টার। এই চ্যাপ্টারে অঙ্ক আসে বাট খুবই ইজি অঙ্ক। তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি, রেডিও অ্যাক্টিভিটি। আর নেক্সট নিউক্লিয় শক্তি। আর এই নিউক্লিয় শক্তির মধ্যে এখানে তেজস্ক্রিয়তার মধ্যে মেইন যেমন 3টে পার্ট পড়তে হবে, মানে তোমরা বুঝতেই পারছো 3টে কণা আসবে। 3টে কণার একটা হলো আলফা কণা, এটাকে আলফা বলে, এটাকে বলে বিটা কণা, আর একটা হলো গামা রশ্মি। আলফা কণা, বিটা কণা আর গামা রশ্মি। আর লাস্ট নিউক্লিয় শক্তিতে আমরা দুটো পার্টে, এটাকেও দুটো পার্টে পড়ি। একটা হলো নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, যেটা হচ্ছে পরমাণু বোমার মূল ইকুয়েশন। আর একটা হলো নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, যেটা হাইড্রোজেন বোমার মূল উপাদান। শুধু এটুকুই না, এগুলো এখনো মানব কল্যাণে অনেক জায়গায় কাজে লাগে। এবার আমরা আজকে শুধুমাত্র তেজস্ক্রিয়তার পার্ট কমপ্লিট করবো, আর নেক্সট দিন আমরা নিউক্লিয় শক্তির মধ্যে নিউক্লিয় বিভাজন আর নিউক্লিয় সংযোজন আলোচনা করব। একটা জিনিস এখানে যেটা বলার, যে এই যে ক্লাস এখানে যে আমরা যে জিনিস পড়বো, যে তেজস্ক্রিয়তা কিভাবে আবিষ্কার হলো থেকে বলি, বা তার আগের ইয়েগুলো পরে ইয়ে করে নিও। এবার যেখানে যা জিনিসগুলো, হ্যাঁ যা জিনিসগুলো এখানে তোমরা কম বেশি পড়বে, যতটা পড়বে এই জিনিসগুলো, আমি সবার আগে বলে দিচ্ছি খুব ইজি আর তুলনামূলক ইন্টারেস্টিং। নাম্বার থাকবে মাত্র 5, ঠিক আছে? ওয়ান অফ দ্য ছোট চ্যাপ্টারগুলোর মধ্যে একটা, বাট এই নাম্বারটা কোনোভাবে ছেড়ো না, এই 5 নাম্বার। সবার ফার্স্ট হচ্ছে গিয়ে তেজস্ক্রিয়তা আবিষ্কার কিভাবে হয়েছিল। তেজস্ক্রিয়তা আবিষ্কার সবার ফার্স্ট করেছিল হেনরি বেকারেল। হেনরি বেকারেল, হেনরি বেকারেল ছিল ফ্রান্সের বিজ্ঞানী। এই লোকটার মানে যে গার্জিয়ান ছিল, মানে ওর যে মা বাবা তার যে দাদু, সবাই বাড়িতে সবাই ফিজিসিস্ট ছিল, মানে সবাই ফিজিক্স নিয়ে পড়াশোনা করতো।
তো সেই হিসেবে ও ফিজিক্স নিয়ে মোটামুটি ভাবে পড়েছে। পড়ার পরে এই বেকারেলি সবার ফার্স্ট প্রথম রেডিও অ্যাক্টিভিটি এই ওয়ার্ডটারও আবিষ্কার করেছে, রেডিয়েশনের জিনিসও মানে আবিষ্কার করেছে। বাট তোমরা বেকারেলের থেকে বেশি নাম পাও কার এই চ্যাপ্টারে শুনলে? মাদাম কুরি। ঠিক আছে, কেন পাও সেগুলো নিয়ে আসছি, বাট আবিষ্কার করেছিল কে? বেকারেল। এবার বেকারেলের যে আবিষ্কার ছিল, সেই বেকারেল সবার ফার্স্ট ইউরেনিয়াম আবিষ্কার করেছিল। এবার ডাইরেক্ট ইউরেনিয়ামও আবিষ্কার করেনি, ও যেটা করেছিল ইউরেনিয়াম সল্ট আবিষ্কার করেছিল, মানে ইউরেনিয়ামের লবণ। এবার এটাতে বিষয় কি ছিল, এটা না গ্লো করতো, মানে যেমন ধরো তোমার বাড়িতে NaCl লবণ পাওয়া যায়, লবণ তো আর অন্ধকার করে দিলে গ্লো করে না, বাট এটা গ্লো করছিল। এবার রেডিয়েশন মানে তুমি শুধুমাত্র ওই বাড়ির এই লাইট ভেবো না, মানে তুমি যে জিনিস রেডিয়েশন মিনস যেগুলো আমরা লাইট টাইপের। এবার লাইট হলো গিয়ে রেডিয়েশনের একটা পার্ট, জাস্ট রেডিয়েশন অনেকটা বড় হিউজ পার্ট হয়, তার মধ্যে একটা ছোট পার্ট হলো গিয়ে আমাদের ওই রেডিয়েশনের আলো। তার মধ্যে আরেকটা পার্ট আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে তেজস্ক্রিয় রেডিয়েশন। এবার এই তেজস্ক্রিয় ইউরেনিয়াম সল্ট যেরকম ভাবে কালার শো করছিল, তো এই কালার শো করার জন্য যে কোনো জিনিস নর্মালি কালার শো করা মানে এরকম ভাবে ভাবা যায় অন্ধকারে একমাত্র কে কে জ্বলতে পারে? লাইট। তার মানে সেখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে বা লাইট আছে। যখন ভাবলো তার মানে ওই জায়গা থেকে কোনো না কোনো বাইরে রেডিয়েশন উৎপন্ন হচ্ছে। তাই ইউরেনিয়াম সল্ট থেকে সবার ফার্স্ট কি দেখলো? রেডিয়েশন উৎপন্ন হচ্ছে, রেডিয়েশন উৎপন্ন হয়, রেডিয়েশন উৎপন্ন হয়। এবার যখন রেডিয়েশন উৎপন্ন হয় এই জিনিসটা বলে এই ব্যক্তি নিজের যা যা রিসার্চ পেপার সাবমিট করার মোটামুটি কম বেশি করে দিয়েছে, আর রেডিয়েশনের গল্প প্রথমবার এই ব্যক্তিই বলেছেন। বাট মাদাম কুরিকে কেন ইম্পর্টেন্স দেওয়া হয়? মাদাম কুরি সবার প্রথম তার এক্সপেরিমেন্টাল যে অবজারভেশন গুলো দেখেছিল সেগুলো সবার সামনে উপস্থাপিত করে। ও দুটো জিনিস আবিষ্কার করেছিল, একটা হচ্ছে রেডিয়াম আর 2 নম্বর হচ্ছে পলোনিয়াম। দুটো জিনিস বানিয়েছিল, আর এইটা এখন খুব ইম্পর্টেন্ট, আমরা নেক্সট দিন এগুলো নিয়ে গল্পও করব। রেডিয়াম যে কতটা ইম্পর্টেন্ট এগুলো আমাদের সোসাইটির জন্য, আর কতটা হার্মফুল প্লুটোনিয়াম। এই দুটো জিনিস তারা আবিষ্কার করেছিল। এবার এই দুটোতে কি হয়েছিল বিষয়টা, এই দুটো কিভাবে কি করে? এই দুটো কালার শো করতো, গ্লো করতো, আর মাছ মোর বেটার গ্লো করতো ইউরেনিয়ামের থেকে। আর এর সাথে কিছু জিনিসপত্র বা কিছু কারণ টারণ ব্যাখ্যা করেছিল যে কেন লাইট শো করে, এসব জিনিসপত্রের জন্য এই তুলনামূলকভাবে আমাদের এই মাদাম কুরি ফেমাস, তাই তো? না, শুধু তাই না, সবার ফার্স্ট মহিলা বিজ্ঞানী ছিল যে নোবেল পেয়েছিল। সবার ফার্স্ট নোবেল পেয়েছিল একজন, সে হচ্ছে কি এই ব্যক্তি। আরো যদি বলি এই ব্যক্তির স্কুলিং, হ্যাঁ হ্যাঁ, এবার এই ব্যক্তি যে নোবেল শেয়ার করেছিল, মানে ধরো তুমি এর এর আগে বেকারেল কিন্তু এই রেডিয়েশন আবিষ্কার করেছিল আর বেকারেলের কাজবাজি এগোচ্ছিল। তো যখন যে বছর নোবেল পেয়েছিল সেই বছর শুধুমাত্র মাদাম কুরি নোবেল পায়নি, মাদাম কুরির সাথে সাথে, আমি হয়তো বানাম ভুল লিখছি, পিয়ের কুরি আর বেকারেল, এরা সবাই এরা সবাই নোবেল পেয়েছিল, মানে কম্বাইন্ডলি। ঠিক আছে, এরা সব আবার অফ হয়ে গেল, এটা কি যে প্রবলেম হয় কে জানে। চলো এবারে দেখো, তো যেটা বলছিলাম যে এটাই দুটো কারণে, যে কারণের জন্য মাদাম কুরি ফেমাস ছিল সেটা হচ্ছে কি এই তিনজনের সাথে সাথে একবারে নোবেল প্রাইজ তিনি শেয়ার করেছিলেন। এবার একটু হালকা করে বলে নি যে এই ব্যক্তি কি ছিল, কিরকম কাজ করেছিল। সবার ফার্স্ট হচ্ছে কি যখন মাদাম কুরি তার নিজের, ওরা দুই বোন ছিল, মানে মাদাম কুরির আরেকটা বোন ছিল, এরা দুজন কিন্তু একসাথে, মানে ওদের যে ফ্যামিলি কন্ডিশন ছিল একসাথে পড়াশোনা করার মতন অবস্থায় ছিল না। ওরা মোটামুটি 3-4 বার কলেজও চেঞ্জ করেছিল। ঠিক আছে, আর মাদাম কুমারীরও ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্টিস্ট ব্যাকগ্রাউন্ড না, মানে অত ফিজিসিস্ট টাইপের না, বাট যেমন নর্মাল টিচার হয়, যেমন তোমাদের এখানে যেমন টাইপের টিচারদের দেখো যে আমরা টিচাররা যেমন হয়, তো টিচারদের ফ্যামিলি মেম্বার ছিল। মানে ওর যে বাবা ছিল, ওর বাবা সায়েন্স পড়াতো, মানে ফিজিক্স আর ম্যাথ করাতো ওদের। তো ওর যে বোন ছিল আর ওর মানে ও মাদাম কুড়ির যে বোন ছিল আর ও ছিল, তো ওদের দুজনের মধ্যে একজনকে, প্রায় এদের ওরা সমবয়সী ছিল, তো ওদের দুজনের মধ্যে একজনকে, যে কোনো একজনকে পড়াশোনা করার জন্য এগিয়ে যেতে হবে। যখন এগিয়ে যেতে হবে তো এই কারণের জন্য ওই সময় ওর গার্জিয়ান ঠিক করলো যে যে কোনো একজনকে পড়াবে।
তো একজনকে পড়িয়েছিল, কিন্তু ওর দিদি বোন বা দিদিকে, আমার ঠিক মাথায় নেই, বোন ছিল না দিদি ছিল, তাকে একা পড়িয়েছিল। এবার যখন ওর বোন বা দিদি যে ছিল সে না পরবর্তীকালে ডাক্তার হয়ে গেছিল, মানে কলেজ টলেজ পাস আউট করার পরে মাদাম কুড়ি পড়াশোনা স্টার্ট করেছে ইউনিভার্সিটি লেভেলে। যখন ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা স্টার্ট করে, ওর সাথে আরেকজন সায়েন্টিস্ট ছিল যার নাম ছিল পিয়ের কুরি, মানে একসাথে ওরা পড়ালেখা করতো। একসাথে পড়াশোনা করতে করতে এবার ওদের দুজনের একাডেমিক্যালি রিসার্চের জিনিস একই ছিল, যে বেকারেল যে কাজ করেছে সেই বেকারেলের কাজগুলোকে এগানো। তো যখন ওরা বেকারেলের কাজ এগাতে চেয়েছে, তখন এরা দুজন মিলে এই রেডিয়াম আর প্লুটোনিয়াম এই দুটো জিনিস আবিষ্কার করেছিল। আর এই জন্য পিয়ের কুরি আর হিসেব মতো মাদাম কুরি দুজনের একসাথে নোবেল পাওয়া উচিত। সাথে আমার ঠিক মাথায় নেই যে যখন পেয়েছে তখন বেকারেল বেঁচেও ছিল কিনা, বাট তিনজনকে একসাথে নোবেল দেওয়া হয়েছিল, নোবেল নমিনেট করা হয়েছিল। খুব সম্ভবত বেঁচে ছিল, কেননা যতদূর আমার জানা যে মৃত ব্যক্তিকে নোবেল দেওয়া যায় না। তো ধরে নেব যে তিনজনই বেঁচে ছিল, তো সেই অবস্থায় ওরা তিনজনই নোবেল পুরস্কার পেয়েছিল। এবার এরপর এদের কাজবাজ সম্পর্কে মোটামুটি বুঝতে পারলাম যে কি হয়েছিল। রেডিয়েশন ইজ এ টাইপ অফ লাইট, বাট সেই লাইটটা কিন্তু আমরা সবাই যে দেখতে পাই এরকম কোনো মানে নেই। মানে আচ্ছা, একটা জিনিস বলে দিচ্ছি, তুমি ইউরেনিয়াম থেকে যে নির্গত লাইট রেডিয়েশন নির্গত হচ্ছে তুমি চোখ দিয়ে দেখতে পারবে এমন কিন্তু কোনো মানে নেই। এই জিনিসটা কিন্তু সবার আগে মাথায় রাখবে। রেডিয়েশন মানে তুমি দেখতে পাচ্ছ এমন কোনো মানে নেই, ঠিক আছে? যেমন ধরো ইউরেনিয়ামের থেকে যদি কি ভাবছো তুমি লাল লাল নীল নীল লাইট জ্বলবে, এরকম না, নাও হতে পারে, ঠিক আছে? চলো, তেজস্ক্রিয়তার প্রকারভেদ। আমরা যখন তেজস্ক্রিয়তা কথা বলি তখন দু ধরনের তেজস্ক্রিয়তা হয়। একটা হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। আর এক প্রকারের তেজস্ক্রিয়তা হয়, সেটা হলো কৃত্রিম তেজস্ক্রিয়তা। কৃত্রিম তেজস্ক্রিয়তা, এদের মধ্যে ডিফারেন্স কোথায়? প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আর কৃত্রিম তেজস্ক্রিয়তা। প্রাকৃতিক তেজস্ক্রিয়তা মানে যেসব এলিমেন্ট গুলো ন্যাচারালি আগে থেকেই তেজস্ক্রিয়, যখন থেকে পৃথিবীতে এখনো ওই মৌলগুলো তেজস্ক্রিয় অবস্থাতেই রয়েছে, কোনো চেঞ্জ হয়নি, আগেও যেমন ছিল এখনো তেমন ভাবে তেজস্ক্রিয় হয়ে রয়েছে, বাট ওদের ক্ষয় হচ্ছে, যা হচ্ছে চলছে। মানে আমরা ওটাকে ল্যাবরেটরিতে বানাইনি। যেমন ধরো একটা আইসোটোপ 14C6, এটা হচ্ছে একটা তেজস্ক্রিয় আইসোটোপ, আর এটা প্রাকৃতিক। পরবর্তীকালে এটার ব্যবহারও দেখবো কি কাজে লাগে। এটা হচ্ছে প্রাকৃতিক। আর কৃত্রিম তেজস্ক্রিয়তা যেটা, সেটা আমরা এই যে একটু আগে বললাম না, আলফা কণা পড়ছি কিংবা বিটা কণা পড়ছি কিংবা এই যে গামা রশ্মি পড়ছি, এই তিনটের কোনো একটা ইউজ করে কোনো একটা এলিমেন্ট রয়েছে এখানে, মনে করো লেটসে এখানে কোনো একটা এলিমেন্ট রয়েছে, আর এই এলিমেন্টটার ওপরে প্রভাব বিস্তার করানো হচ্ছে, এই এলিমেন্টটার উপরে কোনোভাবে প্রভাব বিস্তার করানো হচ্ছে। আর যখন এলিমেন্টের উপর প্রভাব বিস্তার করানো হলো তখন এটা তেজস্ক্রিয় হয়ে গেল। আগে এটা তেজস্ক্রিয় ছিল না, যখন আলফা বিটা বা গামা প্রবেশ করানো হলো তখন এটা তেজস্ক্রিয় হয়ে গেল। তো আমি যেহেতু জোর করে এটাকে তেজস্ক্রিয় করছি, তো এটার নাম তাই জন্য কৃত্রিম তেজস্ক্রিয়তা। চলো, তেজস্ক্রিয় মৌল আমরা যেগুলোকে বলি, যে কোনো মৌল হতে পারে, সেটা কৃত্রিম তেজস্ক্রিয় মৌল হতে পারে বা প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল হতে পারে। এদের সাধারণ আগের দিন অল্প অল্প আলোচনা করছিলাম যে এদের N/P এই যে রেশিও, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 1.5 হবে। এবার অনেকে অনেক জিনিস মানে, দেখো অনেকে অনেক জিনিস মানে না, এরকম না যে এটা মানতেই হবে তোমাদের। কেননা আমি একটু আগে যেমন একটা এক্সাম্পল দিলাম, অনেকেই বলে যে না এটা নাম, যেমন ধরো 14C6, আমি যদি এটারই এক্সাম্পল দিয়ে বলি, তো এটার ক্ষেত্রে যদি তুমি খেয়াল করে দেখো প্রোটন সংখ্যা কত বলো তো? 6টা। নিউট্রন সংখ্যা 14 - 6 মিনস 8টা। আমি যদি নিউটন বাই প্রোটন রেশিও করি কত পাবো? 8/6, মানে হলো 1.3 সামথিং না, এরকম কিছু পাচ্ছি। বাট এটা কি 1.5 এর বড় হলো না, কিন্তু তাও আমরা এটাকে কি বললাম? এটা তেজস্ক্রিয় মৌল। আসলে যারা তেজস্ক্রিয় ধারণাটা নিয়েছিল না শুরুতে শুরুতে, তারা এই কথাটা বলতো। এখনকার দিনে এই কথাটা যে পুরোপুরি ঠিক তা না, ঠিক আছে? তো ওই টাইমে দাঁড়িয়ে এই মৌলগুলোকে তেজস্ক্রিয় বলা হতো না, ওই টাইমে বলা হতো 92 এর পরে যে মৌলগুলো যাবে। এলিমেন্টে দেখা গেছিল আমাদের পিরিয়ডিক টেবিলে, আমাদের পর্যায় সারণীতে
92 এর পরে যে মৌলগুলো রয়েছে, গ্রেটার দেন 92 যে এলিমেন্টগুলো রয়েছে, সেগুলো সবাই তেজস্ক্রিয়, বা 92 থেকে সবাই তেজস্ক্রিয় হওয়া স্টার্ট করে। এবার আমি যদি, তুমি তোমার বই খুলেও দেখতে পারো, যদি তুমি তেজস্ক্রিয়, আমি লেটস একটা এক্স মৌল নিলাম, যে মৌলটা 92 হলো পারমাণবিক সংখ্যা, জেনারেলি তাদের ক্ষেত্রে দেখবে এই ভর সংখ্যা 234 থেকে স্টার্ট হয়। মানে যে কোনো মৌল যার 92 তার মিনিমাম স্টার্ট হয় 234 থেকে। আমি তাও 238 নিচ্ছি, কেননা জেনারেলি রেডিও অ্যাক্টিভ ভালো এলিমেন্ট 238ই হয়। তো 234 নিয়েও ক্যালকুলেট করে দেখতে পারো। তো তুমি যদি এটার n/p রেশিও ক্যালকুলেট করতে চাও, বলো তাহলে 238 মাইনাস 92 হলো গিয়ে n এর মান, তাহলে কত হবে এখান থেকে? 23 6 আর 92 9 3 16 166। তো আমি যদি উপরে বসাবো 166 ডিভাইডেড বাই 92, তো এটা অবভিয়াসলি গ্রেটার দেন 1.5 হবে। ক্যালকুলেট করেও দেখতে পারো, এটা গ্রেটার দেন 1.5 আসবে। তার মানে এই মৌলগুলো যেহেতু 1.5 এর থেকে বেশি, তো এই মৌলগুলোকে আমরা কি মৌল হিসেবে কনসিডার করব? তেজস্ক্রিয় মৌল হিসেবে কনসিডার করতে পারি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, 1 পয়েন্ট, এটা আচ্ছা এখানে ক্যালকুলেশন ভুল করেছে তাই বলছি। 3 6 6, হ্যাঁ সরি, 146 146 146 বাই 92 মিনস গ্রেটার দেন 1.5। তো যারা 1.5 এর থেকে বেশি হবে বা 1.5 এর থেকে বেশি হবে তারা তেজস্ক্রিয় মৌল। বাট আমি এইটা এইমাত্র বললাম যে এটা ক্যালকুলেট করে কিন্তু কত দেখলে? 1.3। এবার এই জিনিসটা গ্যারান্টেড যে তুমি যদি 92 এর পরের মৌল যাও সবাই তেজস্ক্রিয়, এটা গ্যারান্টেড। বাট এটা নাও হতে পারে যে নিচের মৌলগুলো তেজস্ক্রিয়। এবার যেটা হয় না, যাদের ক্ষেত্রে আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের যেটা সিলেবাসে মেন সব থেকে বেশি পড়তে হয়, 1 থেকে 20 পর্যন্ত যে এলিমেন্টগুলো আছে না, 1 থেকে 20 পর্যন্ত, এই এলিমেন্টগুলোকে জেনারেলি আমরা কনসিডার করি কি তেজস্ক্রিয় হয় না, বাট এদের তেজস্ক্রিয় আইসোটোপ পাওয়া যায়। আইসোটোপ মানে তোমরা আগে জানো যে একই পারমাণবিক সংখ্যা থাকবে, বাট তাদের যে নিউট্রন সংখ্যা হোক বা ভর সংখ্যা হোক তারা আলাদা হবে। এবার এই যে 1 থেকে 20 পর্যন্ত যে প্রত্যেকটা মৌল রয়েছে, এই 1 থেকে 20 পর্যন্ত এলিমেন্টগুলোর মধ্যে তোমরা খেয়াল করে দেখবে কারুরই ন্যাচারাল অবস্থায়, সাধারণ অবস্থায় n/p, সাধারণত n/p এই রেশিওটা লেস দেন 1.5ই হয়। কিন্তু এরাও একটা টাইমে এক্সাইটেড অবস্থায় চলে যায় বা তেজস্ক্রিয় অবস্থায় চলে যায়, তখন এরা এরকম করে। এবার তেজস্ক্রিয় একটা মৌল তো বুঝতে পারলাম যদি 1.5 এর বেশি হয়, কিন্তু তেজস্ক্রিয়তা করে কখন? একটা জিনিস আমি একটু বলে দিচ্ছি, তেজস্ক্রিয়তা করে কখন। আমি কি এটা নিয়েছি? পরে যদি এটা নিই তাহলে আর বলবো না এখন। না, কোনো মৌল একা একা কেন তেজস্ক্রিয় হওয়ার চেষ্টা করে বা তেজস্ক্রিয় থাকে? যে কোনো মৌলর সবসময় না কেউই তেজস্ক্রিয় থাকার চেষ্টা করে না। ওর ওপরে ও একটা এলিমেন্ট আগে থেকে তেজস্ক্রিয় হয়ে রয়েছে। যে কোনো যে ব্যক্তি তেজস্ক্রিয় থেকে, যে কোনো ব্যক্তি স্টেবিলিটি ফর্ম ফ্যাক্টর তৈরি করতে পারে। আমি নেক্সট দিন আরো ডিটেলসে স্টেবিলিটি বা সুস্থির অবস্থা বলবো। স্টেবিলিটি, যে কোনো এলিমেন্ট কি চায়? নিজেকে সুস্থির অবস্থায় নিয়ে যেতে চায়। সবাই সাধারণত অস্থিরতা থাকে সবার মধ্যে কম বেশি, সে অস্থিরতাটাকে কমিয়ে সুস্থির বা স্টেবল অবস্থায় যেতে চায়। যেমন ধরো আজকের আমাদের ক্লাসে ধরো তোমরা সবাই কম বেশি ছোটখাটো বয়স, এবার একটু কম বেশি অস্থিরতা দেখাবে, ঠিক আছে? এবার আস্তে আস্তে টাইমের সাথে সাথে দেখবে সুস্থির হতে থাকবে, স্টেবিলিটি ফর্ম করতে থাকবে সময়ের সাথে সাথে, ঠিক আছে? তো আমরা এই যে স্টেবিলিটি ফ্যাক্টরের কথা বলছি, স্টেবিলিটি ফ্যাক্টর কি বলছি, যে দিন দিন আস্তে আস্তে প্রত্যেকটা এলিমেন্ট চায় তার নিজের স্টেবিলিটি অবস্থা বজায় রাখার জন্য। আর স্টেবিলিটি অবস্থা বজায় রাখার জন্যই এরা নিজেদের থেকে তেজস্ক্রিয়তা বের করার জন্যই এই আলফা রশ্মি বলি বা বিটা রশ্মি বলি বা গামা রশ্মি বলি বা আলফা বিটাকে কণা হিসেবেও রিপ্রেজেন্ট করা যায়, এগুলো নির্গত করে। এবার এই যে রশ্মি বা রেডিয়েশন, এগুলো হচ্ছে কি রশ্মি বা রেডিয়েশন। এই রেডিয়েশন ইজ এ টাইপ অফ এনার্জি। যে কোনো, এই যে আলো, আলো হলো এক প্রকার শক্তি, শব্দ হলো এক প্রকার শক্তি, তেমন ভাবে এইটাই রেডিয়েশন হলো এক প্রকার শক্তি, যেটাকে কি করে ও রিলিজ করার চেষ্টা করে বাইরের দিকে, ও ক্রমাগত রিলিজ করার চেষ্টা করে। আর যখন এটাকে রিলিজ করে দেয় তখন একটা এনার্জি, হাই এনার্জি সম্পন্ন মনে করো পার্টিকেল রয়েছে, এটার মধ্যে মনে করো হাই এনার্জি রয়েছে,
এ কখনো এনার্জি নিতে সাধারণত চায় না। যে কোনো জিনিসকে তুমি এনার্জি দেওয়া মানে জোর করে দিতে হবে, মানে এটাকে তুমি ফোর্স করতে হবে। আর যদি তুমি কোনো জিনিসের থেকে এনার্জি বাইরে বের করতে চাও, তুমি যদি এনার্জি বাইরে বের করতে চাও, সেটা স্মুথলি এগোবে, সেটা স্মুথলি এগোবে। ভুলে যাওয়া পড়াশোনা খুব ইজি, কিন্তু পড়াশোনা করানো খুব কঠিন। আমরা যদি এটাকে ভাবি যে এটাকে ফোর্সফুলি আমাদের যদি পড়াশোনা শেখাতে চাই আমাদের, তাহলে অনেক কষ্ট করে করে পড়াশোনা শেখাতে হবে। বাট পড়াশোনা ভুলে যাওয়া অনেক ঠিক আছে, আর পড়াশোনা করবো না, ছেড়ে দেবো, তো অনেকটা বেশি ইজি। তো রেডিয়েশন সাথে সাথে রিলিজ হতে থাকে। তো সবাই যখন মাথায় রাখবে এই রশ্মিগুলো নির্গত হচ্ছে, তার মানে মাস্ট বি ওরা তুলনামূলক স্টেবল হবে, কখনো আনস্টেবল তো হবেই না। যত এইসব রশ্মিগুলো রেডিয়েশনগুলো নির্গত হবে, যত বাইরে বেরিয়ে যাবে, তত ওদের ধীরে ধীরে নিজেদের স্টেবিলিটি ফর্ম ফ্যাক্টর বাড়বে। তার মানে আমরা এটা বলতে পারি কোনো একটা মৌল আলফা রশ্মি, বিটা রশ্মি বা গামা রশ্মি তখনই নির্গত করবে যখন সে আনস্টেবল কন্ডিশনে রয়েছে আর স্টেবল কন্ডিশনে আসতে চাইছে, নিজেকে ঠিকঠাক জায়গায় আসতে চাইছে। এবার তেজস্ক্রিয় বিকিরণ পরীক্ষা, যখন এই তেজস্ক্রিয় রশ্মিগুলো আবিষ্কার হচ্ছে, আমি কটা রশ্মির নাম বললাম? আলফা, বিটা, আলফা রশ্মি, বিটা রশ্মি আর গামা রশ্মি। আমি আসছি এই এক্সপেরিমেন্টটাতে, তার আগে তিনটে জিনিস নিয়ে একটু আলোচনা করে নিই। আলফা রশ্মি, সবার ফার্স্ট আলফা রশ্মি, এটাকে রিপ্রেজেন্ট করা হয় আলফা চিহ্ন দিয়ে, সাইন হচ্ছে কি হয় আলফা, আলফা। এবার এই যে আলফা যেটা রয়েছে এটা নিজে পজিটিভ। প্রশ্ন হলো কিভাবে জানলো পজিটিভ, আর ওটাই এক্সপেরিমেন্টালি জেনেছিল। সবকিছু এক্সপেরিমেন্টালি কম বেশি হয়েছিল। আলফাকে বলা হয় কি, বলা হয় এটা হিলিয়ামের, হিলিয়ামের মধ্যে থেকে, এই যে হিলিয়ামের ভর সংখ্যা বলো তো কত হয়? এটা হচ্ছে হিলিয়ামের ভর সংখ্যা হয় 4, তো আমরা এর মাথায় 4। আর নিচে পারমাণবিক সংখ্যা কত হয়? 2। আমি এটার মধ্যে থেকে দুটো ইলেকট্রন বাইরে বের করে দিচ্ছি। আচ্ছা, দুটো ইলেকট্রন বাইরে বের করে দিলে ভর সংখ্যার কি কোনো চেঞ্জ হবে? না। মাথায় রাখবে ওপরে যেই জিনিসটা থাকে এটা হলো ভর সংখ্যা, আর এই ভর সংখ্যা দুটো জিনিস দিয়ে তৈরি হয়, কি কি? একটা হলো নিউট্রন আর একটা হলো প্রোটন। আর প্লাস হবে না মাইনাস হবে এটা কে বলে? ইলেকট্রন। আর আমরা আজকে যা পড়বো ইলেকট্রন কোনো কিছুতে নেই, ইলেকট্রন কোনো কিছুতে নেই, ঠিক আছে? কোনোভাবে ইলেকট্রন বেরোবে না, ওটা কক্ষীয় কোনো কেস না। আমি কিন্তু আগে যতদূর আমরা পড়াশোনা করেছি সবসময় কক্ষীয় কেস বেশি ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে পড়াশোনা করেছি যে কক্ষ আছে এইসব জিনিসপত্র। বাট আমরা আজকের এই কক্ষের গল্প পড়বই না, আমরা আজকের ইলেকট্রনে যা পড়বো সেটাই সেন্টারে কি কি রয়েছে তার উপরে। আর এই সেন্টারের মধ্যে তোমরা জানো নিউট্রন আর প্রোটনই এক্সিস্ট করে। এবার এই নিউট্রন আর প্রোটনের কাজবাজ হচ্ছে গিয়ে তারপরে আলফা নির্গত করলো, না বিটা নির্গত করবে, না গামা নির্গত করবে। তো এই যে আলফা রশ্মির যে ভর সংখ্যা রয়েছে এটা নিউট্রন আর প্রোটন এই দুটো যোগফলের সাথে সমান। তো আমি যদি এটা থেকে দুটো ইলেকট্রন বের করে দিই, যদি আমি এখান থেকে দুটো ইলেকট্রন বের করে দিই, তাহলে কি হবে বলো? হিলিয়ামটা 2 4ই থাকবে, বাট সাথে 2+ হয়ে যাবে, কেননা দুটো ইলেকট্রন বার করে দিয়েছে। আর এটাই হলো আমাদের আলফা কণা। জানো মজার জিনিস কি, তুমি এখন এটার মধ্যে কিচ্ছু শিখতে পারোনি যে আসলে আলফা কণা কি। এর মধ্যে অনেক জিনিসপত্র রয়েছে, ইভেন তুমি 11 12 হয়তো পুরোপুরি প্রপারলি শিখতে পারবে না যেটা কি। তুমি এটা যদি ভেবে দেখো, ইলেকট্রন তো বলছি ইলেকট্রনীয় ঘটনা না, তাহলে ইলেকট্রন থেকে কিভাবে বাইরে বেরোচ্ছে? আসলে ইলেকট্রন থেকে বাইরেই বেরোয় না, বেরোয় হচ্ছে নিউক্লিয়াস থেকে। আবার যখন নিউক্লিয়াসের প্রশ্ন আসলো, তোমার মনে আসতে পারে নিউক্লিয়াসের মধ্যে না মাইনাস আসলো কোথা থেকে? আমি তো আজ পর্যন্ত নিউক্লিয়াসে মাইনাস পড়িনি। তো আমি এই জন্য বলবো বেশি কমপ্লিকেশনে যাব না। আমি একটা, এখানে একটা থিওরি রয়েছে, তোমরা যদি কেউ মানে পরে ইন ফিউচারে পড়তে পারো, পাই মেসন থিওরি। তো এরা 3 ধরনের হয় পাই মেসন। একটা হলো পাই প্লাস, আর একটা হলো পাই মাইনাস, আর এটা হচ্ছে পাই নিউট্রাল। অনেকটা ইলেকট্রন প্রোটনের মতন। এরা নিজেরা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে। ইভেন আরেকটা কোশ্চেন আমি তোমাদের মধ্যে বলতে পারি, যে তুমি দেখো, তুমি জানো যে একটা নিউক্লিয়াস থাকে, এখানে একটা বড় সড়ো নিউক্লিয়াস রয়েছে। এই বড় সড়ো নিউক্লিয়াসের মধ্যে আমি একটু কালার রং চং করে দিই।
এই বড় সড়ো নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি থাকতে পারে প্লাস, আর থাকতে পারে নিউট্রাল, নিউট্রন। আর এদের, ও এটাকে তো আবার সরানো যাবে না, যাকগে আমি এখানে একটা কাজ করি, কয়েকটা নিউট্রন এখানে বানিয়ে নিই। তো এই হচ্ছে আমাদের নিউট্রন। আমরা যদি কতগুলো নিউট্রনকে নিয়েও এখানে আমাদের এখানে এভাবে থাকে। চলো, এবার এখানে কতগুলো নিউট্রন থাকে, বা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে, একটা নিউক্লিয়াসের ভেতরে প্লাস গুলো একসাথে থাকে কিভাবে? পজিটিভ পজিটিভ কি করে? রিপালশন করে না? পজিটিভ অ্যান্ড পজিটিভ বিকর্ষণ করে। এরা বিকর্ষণ করা সত্ত্বেও, এরা যে পজিটিভ পজিটিভ গুলো বিকর্ষণ করে তা সত্ত্বেও এরা থাকে কিভাবে? আর এটাই ব্যাখ্যা করে পাইমেসন থিওরি। পাইমেসন বলে একটা নিউট্রন সবসময় নিউট্রন থাকে না, কিছু সময়ের জন্য নিউট্রন হলো, কিছু সময়ের জন্য সেটা প্রোটন হয়ে যায়। যেহেতু বারবার বারবার মাল্টিপল টাইম ইন্টার এক্সচেঞ্জ করে, তার ফলে ওরা একসাথে থাকে। আর এই বলটা যেই বলের জন্য স্ট্রংলি আবদ্ধ থাকে, সেই বলটার নাম পড়েছো তোমরা স্ট্রং নিউক্লিয় বল। আমি এই পেজে যা যা পড়ালাম তার মধ্যে তোমরা শুধু একটা জিনিসই মাথায় রাখবে, সেটা কোনটা? এই যে হিলিয়াম 2+। এভাবেও মাথায় রাখতে পারে যে দুটো ইলেকট্রন বার করে দিয়েছি, বার করে দিলে কি হবে? 2+ হয়ে যাবে, আর 2 এটাই হলো আগে আমাদের আলফা কণা। তাহলে আলফা কণা কি? আলফা কণা হলো, আলফা কণা হলো হিলিয়াম 2 4, এখানে দুটো প্লাস, কেননা ইলেকট্রন বার করে দিয়েছি, এটার স্রোত। যে কোনো কণা একা একা জেনারেলি এক্সিস্ট করে না, আর কণা একা একা থাকে না, কণা ক্রমাগত সামনের দিকে এগিয়ে যায়। আর এই কারণের জন্য আমরা সেগুলো সেই সময় কণাটাকে বলি কণার স্রোত। তো এটাকে সামনের দিকে এগোচ্ছে বাইয়ে, তো অ্যাজ এ টাইপ অফ রশ্মি। তার মানে কণা বা রশ্মি আলাদা কিছু না, বাট যে কণা জেনারেটই করতে পারে না, যেমন গামা, তার ক্ষেত্রে তো বলে লাভ নেই। এবার এক্সপেরিমেন্টালি কিভাবে জানা গেল যে ও পজিটিভ? এই হলো একটা বাক্স টাইপের ধরে নাও, আর এই বাক্সের মধ্যে এই জায়গা থেকে টোটাল 3টে চেম্বার বানিয়ে দিচ্ছি। আর এই টোটাল 3টে চেম্বারের মধ্যে থেকে এমন হচ্ছে যে এখানে কোথাও একটা কাজ করি, এটাকে এভাবে না করে দুটো চেম্বার বানাই। আর এখানে এই যে দুটো চেম্বারের এই বাকি দুই সাইডে বিভিন্ন ধরনের কণা রয়েছে, আর এটা মনে করো একটা গান টাইপের, যেটাই কণাটাকে জাস্ট বাইরে বের করতে পারে। এবার আমরা কি করেছি, এর দুটো সাইডে দুটো প্লেট রেখে দিয়েছি, একটা সাইডে প্লাস প্লেট লাগিয়ে দিলাম, খুবই ইজি। তুমি একটা ব্যাটারির প্লাস টার্মিনাল এখানে অ্যাড করে দাও, আর একটা ব্যাটারির মাইনাস টার্মিনাল এখানে অ্যাড করে দাও, তাহলে এই দিকটা প্লাস হয়ে যাবে, চলতরিতে পড়েছে, আর এই দিকটা মাইনাস হয়ে যাবে। এবার এখান থেকে যখন কণা নির্গত হলো, হতে পারে আলফা কণা, যদি আলফা কণা হয় প্লাস, তাহলে কোন দিকে যাবে? আর দেখা গেল তাই হলো, আলফা কণা এদিকে চলে গেল। আর যেহেতু নেগেটিভের দিকে গেছে হালকা বেঁকে, তার মানে কি বোঝা গেল? আলফা কণা নিজে পজিটিভ, আর যে নিজে পজিটিভ সে তো নেগেটিভের দিকেই যাবে। ক্লিয়ার? চলো, হ্যাঁ, তাহলে আলফা কণা সম্পর্কে আমরা আশা করি এই পার্টটুকু ক্লিয়ার থাকবে। হিলিয়ামের 2+ আয়নের স্রোত, একটা প্রোটনের ভর কত হয়? 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। নিউট্রনও অ্যাপ্রক্সিমেটলি তাই হয়। একটা প্রোটনের যদি তোমাকে ভর বলে, প্রোটনের ভর, তাহলে তুমি কত বলবে? 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। আর তোমাকে যদি বলি নিউট্রনের ভর কত হয়, অ্যাপ্রক্সিমেটলি সেমই হয়, বাট হালকা ডিফারেন্স আছে, 1.68 ইন্টু 10⁻⁻28 কেজি। ঠিক আছে, এটা নিয়েই এরা গঠন করে নিউক্লিয়াস তৈরি করে। এবার সেকেন্ড আমাদের আসবে বিটা কণা। আমাকে যদি বলে কেউ তোমাকে আলফা কণার মোট ভর কত, তাহলে বলবে একটা প্রোটনের 4 টাইমস
কেন চার চার ভর সংখ্যা, তার মানে দুটো নিউটন দুটো প্রোটন থাকুক, অ্যাপ্রক্সিমেটলি ধরে নিচ্ছি দুটোই সেম ওজন, তাহলে আমি বলবো 4 × 1.67 × 10⁻⁻27 কেজি। তার মানে এটার ভর কিন্তু 4টে প্রোটনের সাথে সমান, এর ভর হলো 4টে মাস অফ প্রোটনের সাথে সমান। বোঝা গেল এটা কতটা ভারী। সেকেন্ড, আমরা যদি বলি বিটা রশ্মি বা বিটা কণার কথা, তাহলে বিটা কণা কেমন হবে আমাদের? বিটা কণা নিজে নেগেটিভ হয়, আর মনে করো কোনো একটা জায়গা থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তেমন হবে। তো আমাদের সেই আগের বারের মতো এই সেন্ট্রাল নিউক্লিয়াস রয়েছে, আর এই নিউক্লিয়াসের ভেতর থেকে আমাদের কে নির্গত হবে এবার? ইলেকট্রন। সেন্ট্রাল থেকে আমাদের কি নির্গত হবে? নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াস থেকে আমাদের নির্গত হবে এবার ইলেকট্রন। আর ইলেকট্রন যখন নির্গত হবে তখন এই যে ইলেকট্রনটা, যেটা আমাদের দেখে মনে হচ্ছে অনেকটা ইলেকট্রনের মতন, এটাকে বিটা কণা, এটাকে বিটা কণা। তা বিটা কণা নিজে কি? নেগেটিভ। তাহলে এটার ভর কত হবে বলো? একটা ইলেকট্রনের সাথে কম্প্যারিজন করো, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভরের সমান, আর একটা মাস অফ ইলেকট্রন হয় 9.1 × 10⁻31 কেজি। 9.1, 1ও বসায় তারপরে, আর ইন্টু 10⁻31 কেজি। এবার একটা জিনিস ভেবে দেখো, এটার তুলনায় এটা অনেক বেশি ভারী না? কে বেশি ভারী? এটা 4 টাইমস মাস অফ প্রোটন, আর মাস অফ প্রোটন ইলেকট্রনের থেকে প্রায় 1837 গুণ ভারী হয়, অনেক বেশি ভারী হয়। তারপরেও আমি দেখলাম এটাও অনেক ছোট, তাই না? তার মানে আমি কম্প্যারিজনলি বলতে পারি কে বলো তো বেশি ভালো মুভ করতে পারবে? যে হালকা হয় সে তত বেশি ভালো মুভ করতে পারবে। তাহলে আলফা আর বিটার মধ্যে ভালো মুভ করতে পারবে বিটা। আসবো এগুলো নিয়ে, তারপরে এক্সপেরিমেন্টের জায়গায় আবার চলে যাই। এবার কি দেখলো যে এটা অতটা ভালো না, ভালো মুভ করতে পারছিল না। কিন্তু এবার আমি যখন আলফা কণার বিষয়টা দেখব, তখন আমরা খেয়াল করলাম যে আলফা কণা তো বেশি স্মুথলি প্লাসের দিকে বেন্ডিং করে গেল। তার মানে বিটা কণা। তো আমরা এটা থেকে বুঝতে পারলাম এটা বিটা কণা নিজে কি? নেগেটিভ। যদি নিজে নেগেটিভ না হতো তাহলে প্লাসের দিকে কি যেত? যেত না। ঠিক আছে, চলো। আমি আশা করি এটা বুঝতে পারলাম যে আলফা কণা যখন, একটা হলো আলফা কণা নির্গত হয়েছিল আগের বার, আর এবার নির্গত হলো বিটা কণা। এই দুটো ক্লিয়ার? চলো, এই দুটো নিয়ে আমাদের সব থেকে আজকের বেশি কাজ। তাহলে আমি একটা জিনিস বলতে পারি, একটা জায়গা থেকে আলফা কণা নির্গত হওয়া মানে কি নির্গত হওয়া? একটা হিলিয়াম নির্গত হওয়া, যেটার পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা 4, আর দুটো ইলেকট্রন নির্গত হয়ে গেছে, তাই 2+। তাহলে আমি একটা জিনিস ভেবে দেখো তো, আমাদের তো ইলেকট্রনের কোনো কাজই নেই নিউক্লিয়াসে, তার মানে আমি এটার উপরে ফোকাস করব না। আমরা যত সময় নিউক্লিয়াস চ্যাপ্টার পড়বো মাথায় রাখবো, আমরা ডোন্ট, এটাতে ফোকাস করেই বাচ্চা কাচ্চা কনফিউশন হয়ে যায় আর অঙ্ক হয় না। ডোন্ট ফোকাস অন ইট। আমি বলবো এটাতে তুমি ফোকাস করো না, সব অঙ্ক হয়ে যাবে। এবার আমি একটা এলিমেন্ট নিচ্ছি, মনে করো আমি একটা এলিমেন্ট নিচ্ছি এক্স। এক্স এলিমেন্টের নিচে জেড হচ্ছে কি ওর পারমাণবিক সংখ্যা, আর এ হলো গিয়ে এর ভর সংখ্যা। আমি বললাম এটা থেকে একটা আলফা কণা, মাইনাস আলফা লেখা মানে আলফা কণা বেরিয়ে গেল। তাহলে বলো আলফা কণা বেরিয়ে যাওয়া মানে নিউক্লিয়াসের ঘটনা, তো তাহলে ইলেকট্রনের ওপর কোনো প্রভাব ফেলবে না। তাহলে বলো কত হবে একটা আলফা কণা মানে কত? জেড। জেড কতটা কমবে বলো? জেড, জেড কমবে কতটা? 2। জেড কমবে 2, তাই না? নিচে যেটা রয়েছে সেটা কমবে 2। আচ্ছা, অনেকে আবার কনফিউজ হয়ে যায় না, এখানেও এ লেখা যায় এখানেও এ লেখা যায়, দুটো একই ব্যাপার। তোমরা জানো ভর সংখ্যা উপরে এদিকেও লেখা যায় এদিকেও লেখা যায়, শুধু উপরে লিখতে হয়। আর এ কতটা কমবে? এ কমবে 4। তাহলে এবার নতুন যে এলিমেন্টটা তৈরি হলো, আমরা জানি যে একটা জিনিসের যদি পরমাণু চেঞ্জ হয়ে যায়, লেটস সে ধরো মনে করো আমি বললাম ওর যে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা, সেই প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে গেল, তাহলে পুরোপুরি এলিমেন্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যদি এর প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে যায় তাহলে এর পরমাণু চেঞ্জ হয়ে যাবে। যদি না হতো না, আচ্ছা সোনা আর রূপো দুটোর মধ্যে কোনো ডিফারেন্স থাকতো না। কেন? তাহলে রূপোর প্রোটন সংখ্যা চেঞ্জ করে দিতাম, করে দিয়ে সোনার প্রোটন সংখ্যা করে দিতাম, আর তাহলে হয়ে যেত। আগের দিনে যখন ওই পুরোনো দিনে অ্যালকামিস্টরা এই কাজই করার চেষ্টা করতো,
ইভেন একজন লোক ছিল, যেই ব্যক্তি না পুরো প্রায় 400 লিটার টয়লেট করেছিল একটা জায়গায়। আর সেই টয়লেটটাকে ফুটিয়ে ফুটিয়ে, মানে কালার ওই যে ইয়েলোইশ কালার ছিল, ফুটিয়ে 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 কমিয়ে 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 সোনা বানানোর চেষ্টা করেছিল। ঠিক আছে। এখন তো বিভিন্ন টাইপের এক্সপেরিমেন্ট, মানে বিভিন্ন ভাবে বোঝা যায়, তো তখনকার দিনে একটু বোঝাটাও প্রবলেমেটিক ছিল কম্পারেটিভলি। হ্যাঁ, যদি দেখো কোনোভাবে যদি প্রোটন চেঞ্জ হয়ে গেল, মানে এই যে এক্স এলিমেন্ট আর এক্স এলিমেন্ট থাকবে না, ওয়াই এলিমেন্ট হয়ে যাবে। আমার কথা বুঝতে পারলে? তখন এটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল, ওয়াই, একটা নতুন এলিমেন্ট ক্রিয়েট হলো ওয়াই। আর এই ওয়াই এলিমেন্টটার যে জেড কত কমবে, 2 কমবে। তাহলে তুমি নিচেও লিখতে পারো, উপরেও লিখতে পারো, আমার জেড মানে এই সাইডেও লিখতে পারো, এই সাইডেও লিখতে পারো। কতটা কমলো, 2 কমলো। আর এ কতটা কমবে, 4 কমবে। উপরেও লিখতে পারো, সাইডেও লিখতে পারো, তোমার ইচ্ছা। ক্লিয়ার এই পার্টটা, যে জেড এর থেকে 2 কমবে, এর থেকে 4 কমবে। তাহলে একটাই লাইন, আলফা কণা নির্গত হলে, আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা 4 কমবে, আর পারমাণবিক সংখ্যা 2 কমবে। ক্লিয়ার? যদি আলফা কণা নির্গত হয়ে যায়, তাহলে ভর সংখ্যাতে 4 কমে যাবে, আর পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে। ক্লিয়ার এই পর্যন্ত? চলো বিটা কণার বিষয়ে আসি। বিটা, আচ্ছা বিটা যখন কমছে, আমি বলছি কি নিউক্লিয়াসের থেকে একটা ইলেকট্রন কমে যাচ্ছে বলে মনে হচ্ছে না? কি মনে হচ্ছে, যে নিউক্লিয়াসের থেকে, ওটাই বলছি, নিউক্লিয়াসের থেকে তার ইলেকট্রন কমতে পারে না। নিউক্লিয়াসের, নিউক্লিয়াস থেকে নেগেটিভ কমা, মানে আমি বলতে পারি, মানে প্লাস বেড়ে যাওয়া। আমি কি বললাম, একটা ইলেকট্রন কমে যাচ্ছে, কমতে তো পারে না। তাহলে হচ্ছে কি বাস্তবে, একটা প্লাস বেড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যেটা, একটা পি প্রোটন বেড়ে গেল, আর কিছু হয়নি, প্রোটন বেড়ে গেল। তাহলে আমি যদি একটা বিটা কণার কথা বলি, একটা মৌল রয়েছে, সে আগের বারের মতন এক্স, উপর নিচে থাকবে জেড, উপরে থাকবে এ। এবার আমি এটা থেকে একটা বিটা কণা বাইরে বের করে নিলাম। এবার আগের বার বের করে নেওয়াতে কিন্তু মাইনাস হচ্ছিল সব, বাট এবার ভর সংখ্যার কোনো চেঞ্জ হয়েছে না। তাহলে ভর সংখ্যা ফিক্সই থাকবে। আমি এখানে দেখি নতুন মৌল ক্রিয়েট হয় কিনা, ওয়াই আর এ রয়েছে। আর এটাতে বিটা কণা কমা মানে, বলো বলো, জেড, জেড +1 বেড়ে যাওয়া। তাহলে আমাদের যদি জেড +1 বেড়ে যায়, তাহলে নিচে কত আসবে, জেড +1। ক্লিয়ার? বুঝতে পারলে? তার মানে এটা কিন্তু নিউ এলিমেন্ট ক্রিয়েট করছে। তার মানে আলফা বিটা এরা যদি কোথাও থেকে নিঃসরিত হয়, সাথে সাথে একটা নিউ এলিমেন্টও ক্রিয়েট হয়। আলফা নির্গত হলেও নিউ এলিমেন্ট ক্রিয়েট হবে, বিটা নির্গত হলেও নিউ এলিমেন্ট ক্রিয়েট হবে। চলো, আলফা বা বিটা নির্গত হলে সম্পূর্ণ নতুন মৌল সৃষ্টি হয়। ক্লিয়ার? এবার মনে করো একটা লো অর্ডার, একটা মনে করো একটা জিনিস বলছি, একটা লো অর্ডার একটু কমপ্লিকেটেড লাগতে পারে, একটু বোঝার চেষ্টা করো, সহজ। এই জিনিসটা কিন্তু ভুলবে না, আমি দুটো পয়েন্ট মাথায় রাখতে বলবো। 1 নম্বর হচ্ছে কি, যদি আলফা কণা নির্গত হয় তাহলে মাইনাসের গল্প আসে, জেড এর থেকে 2 মাইনাস হয়ে যায়, আর এর থেকে 4 মাইনাস হয়ে যায়। আর যখন বিটা কণা নির্গত হয়, জেড এর কোনো হাত দেবে না। এটাতে মাথায় রাখবে, এটার মাথায় একদম স্টার দিয়ে রাখলাম, হ্যাঁ, এটায় কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ বলছি, এটা চেঞ্জ হবে না, এটাতে স্টার দিয়ে রাখলাম, এটা ফিক্স, এটাকে একটু নাড়াবে না। চেঞ্জ কি হবে, জেড, জেড
কিন্তু কমবে না, 1 বেড়ে যাবে। ক্লিয়ার? চলো তাহলে এবার যদি আলফা বা বিটা কণা নির্গত হয় তাহলে আমরা কি বললাম, একটা নতুন মৌলের সৃষ্টি হবে। আর একটু কমপ্লিকেটেড লাগতে পারে এই জিনিসটা, একটু ভেবে দেখো। আমি যদি এর মধ্যে থেকে এখানে মনে করো একটা বোরন রয়েছে, বলো বোরন কত নাম্বার মৌল? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন 5 নম্বর মৌল। তাহলে এর পারমাণবিক সংখ্যা 5 তো। আচ্ছা, উপরে হায়ার এলিমেন্টের দিকে যাই। বোরন এখানে আমি নিলাম 10 হয় সাধারণত, বা 11 হতে পারে। এবার আমি কার্বনের যদি কথা বলি তাহলে কার্বন কত? 6। আর এই জায়গা থেকে তাহলে উপরে এর হয় 12, তাই না? এবার একটা জিনিস ভেবে দেখো তো, আমি যদি বোরন থেকে কার্বনে লেটসে আমি যেতে চাই, আমি এটাতে আমার কি করতে হবে? একটা বিটা কণা বাইরে বের করে দিতে হবে, বার করতে হবে। আর আমি যদি বার করতে হয় তাহলে এটায় 6 তো হয়ে গেল, বাট এই দুটোকে কে দেবে? মানে 12 যেটা, 12টা তো আর অটোমেটিকলি আসবে না। এটা 10 রয়েছে, এখানেও তো 2 বার, এখান থেকে তো 1 বাড়তে পারলো বিটা কণা যাওয়ার জন্য, বাট উপরেও তো বাড়াতে হবে। আর এই বাড়ানোটা না খুব একটা সহজ প্রক্রিয়া হয় না। আর এই জন্য এইসব বিক্রিয়া করার জন্য বাইরে থেকে ইনিশিয়ালি প্রচুর পরিমাণে এনার্জি দিতে হয়। আর আমরা এর পরের দিন দেখবো নিউক্লিয় শক্তিতে তাই, যে নিউক্লিয় বিক্রিয়া ঘটানো এতটা ইজি না, আগে থেকে নিজে থেকে প্রচুর এনার্জি দিতে হয় স্টার্টিং করার জন্য। তো এত কিছু আর দরকার নেই এখানে আর বলার, যেটা বলার ছিল এখানে যে একটা মৌল থেকে আরেকটা মৌলের আইসোটোপও ক্রিয়েট করা যায়। বোরন থেকে এই কার্বন তৈরি হয়ে গেল, যেমন ভাবে কখন তৈরি হবে? যদি আলফা বা বিটা কণা নির্গত হয়। তো এটা অনেকটা বেশি, খুব একটা ইজি বিষয় না। একটা এলিমেন্টকে চেঞ্জ করা খুব একটা সহজ বিষয় না। আচ্ছা, এবার আমরা একটা জিনিস এই জায়গা থেকে গামা পড়ার আগে বলবো, আমরা দেখলাম যে যে কোনো মৌলগুলো তার স্টেবিলিটি ফর্ম করতে চায়, তাই না? মানে আমি এখানে দেখলাম আহ, আমার কে কে ছিল সব থেকে একটা এলিমেন্টারি এতে যদি বলি, হাইড্রোজেন থাকে, হিলিয়াম, লিথিয়াম এভাবে চলতে থাকে, তারপরে হায়ার এলিমেন্ট চলতে থাকে। এর মধ্যে থেকে একটা এলিমেন্ট রয়েছে যে এলিমেন্টটায় মধ্যে সুস্থির অবস্থা সব থেকে বেশি মানে বিরাজমান, তোমাদের অতটা আসে না, তাও আমি বলে দিচ্ছি, সেটা হলো বিসমাথ। বিসমাথ এটার প্রোটন সংখ্যা হয় 72। 72 সংখ্যক প্রোটন থাকে। মানে তোমাকে যদি বলে কোন এলিমেন্টটা কারোর সাথে ঝামেলা করে না, স্কুলে একটা দেখবে বা দুটো বন্ধু থাকবে কারোর সাথে কোনো ঝামেলা নেই, সেই বন্ধুটা হচ্ছে কি বিসমাথ। কারোর সাথে কোনো ঝামেলা করে না, নিজের মতন থাকে, আর তার মতন সবাই হওয়ার চেষ্টা করে। বাট হওয়া কি এত সহজ? পসিবল না, তাই জন্য এতটা কাছাকাছি আসতে পারে না। কিন্তু কিন্তু একটা হায়ার এলিমেন্ট যেগুলো রয়েছে ইউরেনিয়াম থেকে, এই ইউরেনিয়ামগুলো ভালো হওয়ার চেষ্টা তো করতে পারে না, স্টেবিলিটি কমাতে পারে। মানে ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম এগুলো নিজে স্টেবিলিটি কমিয়ে একটা ভালো বাচ্চা হওয়ার চেষ্টা করতে পারে। তো কাছাকাছি ভালো বাচ্চা আছে সীসা বা লেড। এবার এই লেড এই কারণের জন্য তুমি দেখবে যে কোনো জায়গায় যদি না তেজস্ক্রিয় জিনিসপত্র হয়, ধরো তেজস্ক্রিয় রেডিয়েশনের কোনো ঘটনা ঘটছে, সব শেষ হয়ে গেছে অনেকদিন আগের জিনিসপত্র, সেটা একদিন সীসাতে গিয়ে পরিণত হয়। মানে তুমি যদি কোথাও কোনো খনন কার্য করার পরে সীসা পাও অবশিষ্ট, তাহলে ভাববে ওখানে আলফা বিটা রিয়াকশন 100% হয়েছে। যে কোনো জায়গায় যে সীসা ক্রিয়েট হয় তাহলে তাতে 90% চান্স রয়েছে ওই মৌলটা নিজের না, ও কি করেছে, ও ওখানে আলফা বা বিটা কণা নিজের মধ্যে থেকে বাইরে বের করে স্টেবিলিটি গেইন করার জন্য সীসাতে পরিণত হয়েছে। একটা কোশ্চেন বাদ যাবে না, আমি তো আগে থেকে বলে দিচ্ছি। মোস্ট ট্রাই টু এটি, হ্যাঁ, স্টেবল হওয়ার চেষ্টা করে। আর করে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে? সীসাতে গিয়ে বা লেডে গিয়ে। ক্লিয়ার? চলো নেক্সট। লাস্ট গামা রশ্মি, খুব সহজ। গামা রশ্মির কোনো চার্জ নেই, শুধুমাত্র এনার্জি রিলিজ করে। মনে করো কোনো একটা রিয়াকশন হবে, যে রিয়াকশনে শুধু কেউ কোনো কিছু আলাদাভাবে গেইনও করলো না, কেউ কোনোভাবে ছাড়লো না। মনে করো দুটো দেশের মধ্যে লড়াই হচ্ছে, বর্ডার ইস্যু নিয়ে ঝামেলা।
এবার দুটো বর্ডার ইস্যু নিয়ে যখন ঝামেলা হবে, দুটো দেশই তার ফোর্স ডিপ্লয় করবে, ঝামেলা হবে, দুটো দেশেরই এনার্জি কমবে, বাট অ্যাট দ্য এন্ড গিয়ে কেউ কিছু গেইনও করলো না, কেউ কিছু হারালোও না। তো গামা রশ্মি নিজে কোনোভাবে কোনো পার্টিকেল না, তো এর কোনো জেড এরও চেঞ্জ হয় না। পি লিখি, প্রোটন দিয়ে লিখি, প্রোটন চেঞ্জ হয় না। যদি বলি নিউট্রন কি চেঞ্জ হয়? না, কিচ্ছু চেঞ্জ হয় না, নিউট্রন চেঞ্জ হয় না। তাহলে কে চেঞ্জ হয় বলবে একটা মনে করো এলিমেন্ট রয়েছে এখানে, আমি এখানে আঁকছি। এটা মনে করো একটা রাগী এলিমেন্ট, এটা একটা রাগী এলিমেন্ট, বা এটা আনস্টেবল এলিমেন্ট, বা এটা আনস্টেবল, চলছে ক্যামেরা, হ্যাঁ, আনস্টেবল এলিমেন্ট, বা বলতে পারি এটা, বলো তো এটা মধ্যে বেশি এনার্জি রয়েছে না কম এনার্জি রয়েছে? বেশি এনার্জি রয়েছে। বেশি এনার্জি যুক্ত এলিমেন্ট। এবার এটা সাধারণত কি করবে? আলফা বা বিটা নির্গত করবে, আলফা কমা বিটা কমা গামা নির্গত করতে পারে। তো যদি এনার্জির চেঞ্জ ম্যাক্সিমাম ঘটানোর জন্য কাজ করে গামা, যদি গামা রশ্মি এখান থেকে নির্গত হয়ে যায় বা নেগেটিভ অফ গামা হয়ে যায়, তাহলে তাহলে এটা দেখবে পকি এলিমেন্টে পরিণত হয়েছে, মানে কিউট এলিমেন্টে পরিণত হয়েছে। আর কিউট এলিমেন্টে পরিণত হওয়া মানে এর এনার্জি অনেক কমে যাবে, এনার্জি শক্তি কমে যাবে। আর শক্তি কমে যাওয়া মানে এটা তুলনামূলক বেশি স্টেবল হবে বা বেশি সুস্থির মৌল তৈরি করবে। তাহলে গামা রশ্মি কখন নির্গত হয়? যখন এনার্জি রিলিজ করতে হয়, বাইরে বাইরে গাদা গাদা এনার্জি ছেড়ে দিতে হবে, তখন ও কিউট এলিমেন্ট বা একটা স্টেবল, তোমরা আবার পরীক্ষার সময় কিউট এলিমেন্ট লিখে এসো না, গামা রশ্মি নির্গত হবে যখন কোনো একটা কোনো আলফা বিটা গামা নিঃসরণ করা ব্যাপার নেই, কিন্তু রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, ও তাহলে কি করবে? গামা রশ্মি রিলিজ করে করে ও নিজেকে স্টেবল করার চেষ্টা করবে। ঠিক আছে, চলো বলো, কিছু বলছিলে। এটা একটা এলিমেন্ট, এই এলিমেন্টটার কোনো জেড চেঞ্জ হয়নি, কোনো নিউট্রন চেঞ্জ হয়নি, কোনো ভর সংখ্যা চেঞ্জ হয়নি, বাট ওটার এনার্জি হাই। ও তাও তো স্টেবল হতে চাইবে, ও যখন স্টেবল হতে চায় ও তখন গামা, এসব গামা রশ্মি নির্গত করে, আর চারিদিকে যে গামা রশ্মি মানে ছড়িয়ে দিয়ে ও যে এলিমেন্টটা ছিল এটাই রয়েছে, বাট শুধুমাত্র ওর নেচার চেঞ্জ হয়ে গেছে, কেন? ও গামা চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, চলো। তাহলে গামা রশ্মি হলো কি ওর পাসান্দিদা অরাত। ঠিক আছে, তো ওইটা যখন ও করে তখন ও ঠিকঠাক একদম কিউট কিউট হয়ে যায়। ঠিক আছে, চলো। এবার তিনটে জিনিসের মধ্যে পার্থক্য সম্পর্কে জানতে হবে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, আর একটা হচ্ছে গামা। তিনটে রশ্মি, তিনটে রশ্মির মধ্যে কোথায় কোথায় গিয়ে পার্থক্য আসে। সর্ফাস বৈশিষ্ট্যের মধ্যে থেকে 1 নম্বরে আসে চার্জ। আমি এটা ছোট ছোট করে বলে দিচ্ছি, আমি এক্সপেক্ট করছি তোমরা বাড়ি থেকে এই জিনিসটা একটু লিখে আনবে, ঠিক আছে? পুরো কমপ্লিট করে আনবে, টোটাল 8টা পয়েন্ট হয়, টোটাল 8টা পয়েন্ট কমপ্লিট করে আমি রিজন গুলো বলে দিচ্ছি যে কোনটার কেন হয়। সবার ফার্স্ট হচ্ছে আলফা রশ্মির যদি আমি কথা বলি, তাহলে আলফা রশ্মির চার্জ কত হয়? হিলিয়াম 2 4 আর দুটো প্লাস, তার মানে আসলে এটা চার্জ আছে, আর কটা চার্জ রয়েছে? দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, তার মানে +2, চার্জ কত রয়েছে? +2। যদি বলে বিটা রশ্মি, বিটা রশ্মির কথাই বলবে, এটায় একটা ইলেকট্রন বেরিয়ে গেছে হিসেব মতন, তো এরকম কোনো মানে হয় না। তো যখন ইলেকট্রন বেরিয়ে যায় তার মানে এটা নিজে কি নেগেটিভ,
যদি আলফা নিজে পজিটিভ, বিটা নিজে নেগেটিভ, আলফা নিজে পজিটিভ আর বিটা নিজে নেগেটিভ। গামা রশ্মি, গামা রশ্মি নিজে নিউট্রাল, এর কাছে কোনো চার্জ নেই, একদম নিউট্রাল, নিস্তড়িত। দু নম্বর পয়েন্ট, ভর। বলো এটা কত হবে? 4 টাইমস অফ মাস অফ প্রোটন, তাহলে 4 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻27, ক্যালকুলেট করলে যেটা আসে সেটা, এটাকে বাচ্চারা বলে 4 AMU। মানে এমইউর ফুল ফর্ম কি? অ্যাটমিক মাস ইউনিট। একটা অ্যাটমের কত ন্যূনতম মাস হতে পারে সেটা, তাই 4 AMU বা অ্যাটমিক মাস ইউনিট। কেন একটা অ্যাটমের এত কম মাস হতে পারে, কেউ বলতে পারবে? সবথেকে কম তার মানে 1 AMU হতে পারে। বলো 1 AMU কার? হাইড্রোজেনের। কেন আমরা তাহলে আমরা কি হাইড্রোজেনে কি নিউট্রন থাকে? না। হাইড্রোজেনে কি ইলেকট্রন থাকে? তাহলে বাদ দিলাম কেন? ইগনোরেবল হয়। আমি একটু আগে দেখলে না, 9.11 ইন্টু 10⁻31, আর কম্পারিজনে প্রোটনের ভর অনেকটা বেশি, এই কারণের জন্য ওই পার্টটা ইগনোর করে দেওয়া হয়। আর এটা মাস, এটা কার সাথে সেম হবে? মাস অফ ইলেকট্রনের সাথে সেম হবে। এটা কার সাথে সেম হবে? মাস অফ ইলেকট্রনের সাথে সেম হবে। আর মাস অফ ইলেকট্রন কত হয়? 9.11 ইন্টু 10⁻31 কেজি। আর গামা রশ্মির কোনো ভর হয় না, এটা ভরহীন। এবার চলো আসি বেগের কথায়। বলো সব থেকে বেশি বেগ কার হবে? সব থেকে বেশি বেগ কার হবে? গামা। কেন? যার ভর যত কম। এবার একটা পার্টিকেলের কোনো ভরই নেই, তাহলে সে লাইটের স্পিড নিয়ে চলতে থাকবে, তো এটা স্পিড লাইটের স্পিডের সাথে সমান। আর লাইটের স্পিড কত হয় ভ্যাকিউমে? 3 × 10⁸ মিটার/সেকেন্ড। সব জায়গায় না কিন্তু, শুধুমাত্র শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে। আচ্ছা, বিটা রশ্মির স্পিড আর আলফা রশ্মির স্পিডের মধ্যে কোনটার বলো তো বেশি হবে? কার স্পিড বেশি? বিটা। কেন? বিটা বেশি হালকা। বিটা লাইটের 90% স্পিড নিয়ে চলে, 90% স্পিড। আচ্ছা, 90% স্পিড মানে প্রায় অ্যাপ্রক্সিমেটলি এটা হয় 2 × 10⁸ মিটার/সেকেন্ড। আর লাস্ট এটা পড়ে রইলো, এটাতে হয় লাইটের কত পার্সেন্ট? 10% স্পিড। লাইটের 10% স্পিড নিয়ে চলে। এটা থেকে একটা শূন্য শুধুমাত্র কমিয়ে দাও, এখানে কত রয়েছে? 2 × 10⁸, তো তুমি এটাকে জাস্ট 7 শুধু লিখে দাও, মানে 10⁷, 10⁷ মিটার/সেকেন্ড। চলো, এই তিনটের মধ্যে সব থেকে বেশি স্পিড কার? গামা। তাহলে আটকাতে সব থেকে বেশি প্রবলেম কাকে? গামা। তাহলে ভেদন ক্ষমতা সব থেকে বেশি কার? তারপরে কার? ঠিক আছে, এবার আমরা দেখব কম্পেয়ার করে যে ভেদন ক্ষমতা কার কেমন হয়। চলো 4 নম্বর, ভেদন ক্ষমতা। কে কত ভালো ভেদ করে বেরিয়ে যেতে পারে? ভেদন ক্ষমতা। চলো 4 নম্বর, ভেদন ক্ষমতা। আলফার ভেদন ক্ষমতা কম, খুবই কম। এটা 0.1 সেন্টিমিটার অ্যালুমিনিয়াম পাত নিয়ে নেবে, মানে এই একটা পেজের মতন, মনে করো একটা পেজ, পেজ আছে সিঙ্গেল, থাক লাগবে না, এই তো এখানে আছে। হ্যাঁ, এরকম একটা যে সিঙ্গেল পেজ, এই সিঙ্গেল পেজকে এরা ভেদ করে চলে যেতে পারে, এতটা পাতলা। মানে সরি, এটা দিয়ে আটকানো যাবে। তুমি আলফা রশ্মি নিলে, দেখো যে কোনো রেডিয়েশন না ডেঞ্জারাস, আলফা রশ্মিও ডেঞ্জারাস, বাট সবথেকে কম ডেঞ্জারাস। এটা আসলো এখানে আটকে যাবে, আর যেতে পারবে না, তাহলে অ্যালুমিনিয়াম পাত দিয়ে এটাকে আটকানো পসিবল। বিটা তুলনামূলক বেশি। কতটা বেশি? প্রায় তুমি যদি 10 সেন্টিমিটার অ্যালুমিনিয়াম পাত নিয়ে নাও তাহলেও আটকাতে পারবে। 10 সেন্টিমিটার, তার মানে ওটার থেকে অনেক গুণ বেশি মোটা পাত নিতে হচ্ছে। আর গামা রশ্মি খুবই বেশি,
আচ্ছা, এটার জন্য কতটা লাগবে? 100 সেন্টিমিটার, মানে 1 মিটার এরকম মোটা পাত। এই লাইটটার সাইজ যতটা দেখতে পাচ্ছ, ততটা মোটা একটা অ্যালুমিনিয়াম পাত নেবে, তাও ভেদ করে চলে যাবে। তো এদের মধ্যে তাই জন্য পাওয়ারফুল সব থেকে বেশি গামা রেডিয়েশন। গামা রশ্মি যদি তোমার বডিতে এসে পড়ে, চলো 5। আয়নন ক্ষমতা। আয়নন ক্ষমতা মানে কে কত ভালো আয়নিত করতে পারে। ভেবে দেখো, এ কি আয়নিত করতে পারবে? চার্জই নেই, তার মানে এটা তো দ্বারা তো পসিবল না। এবার এই দুটোর মধ্যে কে ভালো আয়নিত করতে পারবে? আলফা, কেন দুটো চার্জ রয়েছে। এবার সত্যি কথা বলতে, আয়নন ক্ষমতা শুধুমাত্র চার্জের উপর কিন্তু নির্ভর করে না, যে কে কার কাছে বেশি চার্জ রয়েছে। এটা এর উপরেও ডিপেন্ড করে একটা রিয়াকশনে সে কতটা টাইম কাটাচ্ছে। মানে মনে করো তোমার কাছে দুজন বন্ধু রয়েছে, তুমি যেই দুটো বন্ধুর মধ্যে একটা বন্ধুর সাথে পুরো সপ্তাহে মাত্র 10 মিনিট কথা বলো, আর একটা বন্ধু রয়েছে যার সাথে 10 ঘন্টা কথা বলো, চিপকে 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 সারাদিন ঘুরে বেড়াও, তাহলে যদি অরিত্র হয় তাহলে মেয়ে। এবার এবার সেখানে সবাই যদি আশেপাশে আশেপাশে ঘুরতে থাকো, তাহলে খুব তাড়াতাড়ি সেটা কি হয়ে যাবে? আয়নিত হয়ে যাবে। এই জন্য আলফা রশ্মি স্লো 1 নম্বর কারণ, আর 2 নম্বর কারণ হচ্ছে গিয়ে ও মিক্সচাপ ভালো করতে পারে, তাই জন্য এটা এই আয়নন করার ক্ষমতা সব থেকে ম্যাক্সিমাম এটার। আর এটা মিড রেঞ্জ, আর এটা নেই। আমি কিন্তু এটা পুরো পুরো পরের দিন কমপ্লিট করে আনবে, পুরো লিখে লিখে। আমি শুধুমাত্র আপাতত এরকম বলছি। 6 নম্বর পয়েন্ট, পয়েন্ট করো 6 নম্বর। 6 নম্বর, 6 নম্বর আমরা যেটা এখানে নিতে পারি সেটা হচ্ছে গিয়ে পর্দার উপর কিভাবে প্রভাব ফেলতে পারে। মানে আমি তো জিনিসটা একটা জায়গায় যদি রেডিয়েশন পড়ে তোমার ত্বকের উপর পড়লে তোমার ত্বকের ক্ষতি করবে, যেমন ভাবে তেমন ভাবে বোর্ডের উপর ফেললে বোর্ডের অতটা ক্ষতি করতে পারবে না আলফা রশ্মি, কেন দেখাই যাবে না। কিন্তু এমন একটা যদি আমি পর্দা ইউজ করতে পারি যে পর্দার উপর লাইট পড়লে সেটা সঙ্গে সঙ্গে দেখাবে, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো আমরা এখানে 6 নম্বর পয়েন্ট হিসেবে ইউজ করব পর্দার উপর কি বর্ণ ফেলে। এটা যখন পর্দার উপর ফেলে যখন আলফা রশ্মি এসে পড়ে, তখন মৃদু লাইট দেখা যায়, মানে খুব হালকা লাইট। এই লাইটটা কি কালারের হয়? জেনারেলি গ্রিন কালারের হয়। ওকে, আচ্ছা, এই পর্দাটার নাম কি? দুটো পর্দা ইউজ করা হয়, অনেকে জেডএনএস ইউজ করে, মানে হচ্ছে জিঙ্ক সালফাইড। আর যাদের অনেক বেশি টাকা রয়েছে তারা কি ইউজ করে? তারা ইউজ করে বেরিয়াম প্লাটিনো সায়ানাইড। ঠিক আছে, তাদের অনেক টাকা থাকলে তারা ইউজ করে। আমরা গরিব, আমরা জিঙ্ক সালফাইড ইউজ করব। এটা মিডিয়াম, এটা মিড রেঞ্জের লাইট, এটা মিডিয়াম লাইট জেনারেট করে, আর এটা হাই লাইট জেনারেট করে। তুমি দেখো এই জিনিসটা তো জানো যে এরা না নিজেরা এমন একটা টাইপের এলিমেন্ট যে গ্লো করে। তো যেমন দেখবে রেডিয়াম, তোমরা এই যে চার তারাগুলো কিনতে পাওয়া যায়, যদি ওগুলো প্রপারলি নিউ মানে এগুলো না, তাও আমি বলছি একভাবে ওগুলো যেহেতু বলা হয় রেডিয়াম টাইপ অফ, ওরকম যেমন ওগুলো গ্লো করে, লাইট না জ্বললেও তো গ্লো করে, তেমন টাইপের এই এলিমেন্ট গুলো হয়। এবার একটা লাইট এমনি যাচ্ছে তাহলে তো দেখা যায় না, কিন্তু ওটাকে যদি কোথাও একটা পর্দার উপরে ফেলো তাহলেই দেখা যাবে। আর এই পর্দাগুলো নর্মাল পর্দা হয় না, এরকম টাইপের পর্দা হয়, জিঙ্ক সালফাইড বিশিষ্ট পর্দা। বলতো রাদারফোর্ডের এক্সপেরিমেন্টে কোন রশ্মি ফেলা হয়েছিল? আলফা রশ্মি। চলো 7 নম্বর। তেজস্ক্রিয়তা, সব থেকে এর মধ্যে তেজস্ক্রিয় কোনটা বেশি? এটা, তারপরে এটা, আর তারপরে এটা। ক্লিয়ার? আমি এর বাইরে আরেকটা রয়েছে, ওটা এই 8টা পয়েন্ট, লাস্ট যে পয়েন্টটা, এই পয়েন্টটা বলে দিচ্ছি। এই 8টা পয়েন্ট পরের দিন বাড়ি থেকে করবে। অন্তত যে কটা কোশ্চেন থাকবে তার মধ্যে কিন্তু একটা কোশ্চেন এটা দেওয়া থাকবে। এটা করে আনবে এই ছকটার মধ্যে থেকে। মাল্টিপল লেভেলের কোশ্চেন হয়, ঠিক আছে, যে ভেতর ভেতর থেকে কোশ্চেন দিতে পারে, যে আলফার মধ্যে, বিটার মধ্যে, গামার মধ্যে, এরকম টাইপের বিভিন্ন টাইপের কোশ্চেন দিতে পারে। আমি আশা করি এই জিনিসগুলো হবে। ঠিক আছে, তো লাস্ট হচ্ছে গিয়ে এটার মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে গিয়ে, আমি কি আয়নন ক্ষমতাটা লিখিয়েছি? দাঁড়াও দেখিনি, কাউকে বাদ দিলাম।
চার্জ, ভর, বেগ। কাকে বাদ দিয়েছি দেখো তো। নাকি 60টা ছিল, আমার ঠিক মাথায় নেই, ঠিক আছে, আমি আর 8 নম্বর পয়েন্টটা বলছি না, কি যেন এটা ছিল বেশ 8 নম্বর। ঠিক আছে, চলো। জনক পরমাণু আর দুইটা নিউক্লিয়াস, জনক আর দুইটা। জনক মানে হচ্ছে কি বাবা, আর ইয়ে হলো মেয়ে, মেয়ে মেয়ে বা ছেলে। এবার এখানে বাবা মেয়ে রেখেছি, আবার কেউ বলো না যে মাদার সন রাখুনি কেন, আর কেউ আবার বলো না যে যাই হোক তো। মোট, হ্যাঁ, তো এরা হচ্ছে কি মোট কথা কি হয় বিষয়টা, মনে করো একটা নিউক্লিয়াস রয়েছে, যে নিউক্লিয়াসটা বিশাল ভারী, বা যেমন টাইপের থাকুক, ছোট সংসার নিয়েও রয়েছে এক্স। এবার এটা যখন আলফা রশ্মি নির্গত করলো, তখন এটা নিজে একটা অন্য নিউক্লিয়াসে পরিণত হয়, আর সাথে তো আলফা রশ্মি নির্গত করছে। যেটা হচ্ছে, যেটা আগে ছিল, যেটা থেকে দুটো পার্টে ভেঙেছে, যেটা ছিল আগে সেটা হচ্ছে গিয়ে জনক, আর যেটা ক্রিয়েট হয়েছে সেটা হলো দুহিতা। যেটা ক্রিয়েট হলো সেটা দুহিতা, আর যেটা আগে ছিল সেটা জনক। ক্লিয়ার? যার থেকে তৈরি হচ্ছে সে হচ্ছে দুহিতা, যে ছিল সে হচ্ছে জনক। ইভেন আমরা যদি পরমাণু বিভাজন বিক্রিয়া করি, ওই সময় তো দুটো তিনটে এলিমেন্টও তৈরি হতে পারে, মানে একটা ভেঙে দুটো তিনটে এলিমেন্ট তৈরি হবে, যখন পারমাণবিক বোমার যে রিয়াকশন, সেখানে ভেঙে দুটো তিনটে এলিমেন্ট তৈরি হয়, আর ওগুলোতে কিন্তু একটা জনক পরমাণু থাকে, আর দূর থেকে তিনটে দুহিতা পরমাণু থাকে। চলো, তেজস্ক্রিয়তার একক সমূহ দুটো একক হয়, একটা হচ্ছে গিয়ে কুড়ি, আর একটা হলো বেকারেল। কুড়ি আর বেকারেল, এই দুটো হচ্ছে একক, এসআই পদ্ধতিতে ইউজ করা হয়। একটা হচ্ছে কুড়ি, আর একটা হচ্ছে বেকারেল, মাদাম কুড়ি, হেনরি বেকারেল। চলো, এবার এই দুটো এককের একক সবাই জানে আর লিখতেও দেয়, আর খুবই সবাই পারে। আমি যে জিনিসটা বলছি সেটা শুনে, এগুলো মিনিং কি। মিনিং হলো, একটা তেজস্ক্রিয় পরমাণু রয়েছে, ঠিক আছে, এই পরমাণুটা কতটা বেটার তেজস্ক্রিয়, এটা কিভাবে বুঝবে? যে যত বেশি অ্যামাউন্ট অফ রেডিয়েশন নির্গত করবে, যে যত বেশি রেডিয়েশন নির্গত করবে সে তত বেশি ভালো তেজস্ক্রিয় পরমাণু, তাই না? তার তত এনার্জি বেশি, সে তত বেশি তেজস্ক্রিয়। এবার যখন ও এনার্জি রিলিজ করবে, কে কত বেশি এনার্জি রিলিজ করে সেটা নির্গত হয়, সেটা বোঝায়। মনে করো কেউ 1 সেকেন্ডে দুটো আলফা কণা নির্গত করছে, আর কেউ 1 সেকেন্ডে 10টা আলফা কণা নির্গত করছে, হুইচ ওয়ান বেটার? নিচেরটা। তো আমাদের এইভাবেই বুঝতে হয় যে কুড়ি আর বেকারেল এই জিনিসটারই কথা বলে। কুড়ি বোঝায় 1 সেকেন্ডে একটা পার্টিকেলকেই নির্গত করার কথা, সেটা আলফা হোক বা বিটা হোক। আর বেকারেল অনেকটা বড় ইউনিট হয়ে যায়, এটা 1 সেকেন্ডে 3 × 10⁻10 সংখ্যক একক বলে যে কটা কণা নির্গত হলো। এবার আমাকে বলো, তাহলে মানে এই দুটো থেকে আমি লিখতে পারি ওয়ান বেকারেল, বেকারেলকে বি কিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ওয়ান বেকারেল ইকুয়ালস টু হলো কত, 3 × 10⁻10, কি 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 কই গেল, কুড়ি। কুড়িকে সিইউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কুড়ি। ওকে, ঠিক আছে। বেকারেল আর কুড়ি এই দুটো হচ্ছে কি ইউনিট তেজস্ক্রিয়তা। তার মানে আমি সংজ্ঞাটা উল্টে দিয়েছি, একটু দেখে নিও না এটা, রিভিজিট। যদি ভুল হয় আমি পরের দিন আরেকবার বলে দেবো, ঠিক আছে। তেজস্ক্রিয়তার ব্যবহার, তেজস্ক্রিয়তা মূলত 3-4টে কাজে ইউজ করা হয়, ঠিক আছে। এবার এই তেজস্ক্রিয়তা ব্যবহার হচ্ছে সব থেকে বাজে কোশ্চেন, যদি এই চ্যাপ্টারে বাকি যা দিক সব ভালো, যা আশা করো এটা না দেয়, বাট আমি তাও বলবো, যা যেভাবে এখানে বলে দেবো একটু মাথায় রেখো, খুব ইজি জিনিস। চলো, 3-4টে জিনিস মাথায় রাখতে হয়। একটা হচ্ছে কোবাল্ট ইউজ কে কে হয়, তেজস্ক্রিয় কোবাল্ট ইউজ করা হয়। 2 নম্বর, পি ইউজ করা হয়, মানে ফসফরাস, তেজস্ক্রিয় ফসফরাস ইউজ করা হয়। কার্বন ইউজ করা হয়, আর রেডিয়াম ইউজ করা হয়, আর নাইট্রোজেন ইউজ করা হয়। এই কটা, এই কটা জিনিস আমাদের ইউজ করা হয়। তো সবার ফার্স্ট হচ্ছে গিয়ে কোবাল্ট। কোবাল্ট কখন ইউজ করা হয়? কোবাল্ট মনে করো তোমার, ভগবান না করুক, কোনোদিন ডাক্তার হয়ে গেলে তুমি ভুল করে, আর হওয়ার পরে কারো, তোমার কোনো একটা পেশেন্টের ক্যান্সার হয়েছে,
তো ক্যান্সার চিকিৎসায় তেজস্ক্রিয় কোবাল্ট ব্যবহার করা হয়। ঠিক আছে, তখন এখানে আমাদের ক্যান্সার কারো হলে আমাদের কি ইউজ করতে হয়? তেজস্ক্রিয় কোবাল্ট। তুমি মনে করো আলুর চাষ করো মার্কেটে, আর তোমার আলুর চাষে যেন কোনো রকম ভাবে বাইরে থেকে কীটপতঙ্গ না ধরতে পারে, তাই জন্য তুমি ইউজ করো ফসফরাস। তো আলু চাষে তুমি তোমার মনে করো এরকম কাজবাজ, তুমি অ্যানথ্রোপোলজিস্ট, মানে তোমার কাজবাজ হচ্ছে জীবাশ্ম দেখা, তোমার কাজবাজ হচ্ছে গিয়ে কত বছর পুরনো কোনো জিনিস এই জিনিসগুলো আলোচনা করা। আমি এই জিনিসটা বলবো এখন আবার আরো একবার, তাও আমি এখানে বলে দিচ্ছি, এখানে যদি তুমি অ্যানথ্রোপোলজিস্ট হও তাহলে রেডিও কার্বন ডেটিং বলে একটা জিনিস হয়, তো সেটাতে এটা কাজে লাগে। আমি পড়িয়ে দিচ্ছি রেডিও কার্বন ডেটিং কাকে বলে। তো রেডিও কার্বন ডেটিং এর সময়ও আমাদের কার্বন ইউজ করা হতে পারে, কার্বনের C14 আইসোটোপ। তারপরে রয়েছে হচ্ছে গিয়ে রেডন। তোমার মনে করো বাড়িতে ওরকম অন্ধকারের মধ্যে তুমি কালারিং কোনো জিনিস ক্রিয়েট করতে চাও, বা মনে করো এরকম চাও যে যারা বিভিন্ন জায়গায় মনে করো কাজ করে, ধরো কয়লার খনিতে কেউ কাজ করছে, তো তার যে ড্রেসটা, সেই ড্রেসটা গ্লো করলে দেখতে সুবিধা হবে। তো এই রকম কাজগুলোতে আমাদের রেডিয়ান ইউজ করা হয়। তো আমি রং শিল্প লিখে দিচ্ছি, আশা করি বুঝতে পারলে কোথায় কোনটা ইউজ করা হয়। আর লাস্ট লাস্ট হচ্ছে কি নাইট্রোজেন। তোমার মনে করো একবার অনেক বাচ্চা কাচ্চা আছে এখানে বোকা বোকা, একটা দুটো বইতে লেখাও রয়েছে কলা চাষে ব্যবহার করা হয়, কলার মধ্যে বোকা মানে এটা ফালতু কথা, ঠিক আছে। নাইট্রোজেন আর পটাশিয়াম, তেজস্ক্রিয় পটাশিয়াম। আচ্ছা একটা জিনিস বলে দিচ্ছি, কলার মধ্যে না, এই যে কলা খাও, এর মধ্যে রেডিও অ্যাক্টিভ রেডিও অ্যাক্টিভ পটাশিয়াম থাকে। এবার তো আমরা যদি রেডিও অ্যাক্টিভ পটাশিয়াম খাই, এটা হচ্ছে গিয়ে, এটা বলতে কোন তেজস্ক্রিয়তা, প্রাকৃতিক না কৃত্রিম? প্রাকৃতিক। বাট এটা খেলে আমাদের কোনো ক্ষতি হয় না কেন? তোমার যদি এটা খেয়ে মরতে হয় এই তেজস্ক্রিয়তার কারণে, তাহলে প্রায় 1 কোটি কলা খেতে হবে। তারপরেও তুমি মরবে কিনা তার চান্স কম, কিন্তু তার আগে অন্য কারণে তো মরবেই। ঠিক আছে, রং শিল্প। তো নাইট্রোজেন যে জায়গাটা ইউজ করা হয় সেটা হলো গিয়ে, যখন আমরা এই যে কেঁচো থাকে না, তো যখন পেঁয়াজ টেয়াজ জাতীয় জিনিস চাষ হয়, তখন কেঁচো সহজে যদি মাটি খুঁড়ে পেঁয়াজ আগে থেকে তুলে দেয় তাহলে ভালো ফলন হবে না। তো ওইসব ক্ষেত্রে নাইট্রোজেন ইউজ করা হয় পেঁয়াজ চাষে। তো আজকের মোটামুটি চাষবাসও শিখে গেলে পেঁয়াজ চাষে। চলো এবার একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে রেডিও কার্বন ডেটিং। এটা একটু বুঝতে হবে, চলো রেডিও কার্বন ডেটিং। চলো কারো ডেটিং এ যেতে হবে না, এদিকে দেখো একটা জিনিস, এটা হচ্ছে না সময়কালকে বোঝায়। তো সময়কে বোঝায় যে কতটা জিনিস, কোন জিনিসটা কতটা পুরনো। যেমন ধরো এখনকার সময়ে দাঁড়িয়ে তুমি এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছ, কেউ কেউ গেম খেলছো, ঠিক আছে, সব কিছু দেখবে একটা না একটা টাইমে ঠিক ফিরে আসবে। ধরো তুমি আজকের অন্য কোনো কাজ বাজ করছো, যাই করো, ধরো যা করো তুমি সেগুলো সব ফিরে পাবে। ইভেন ধরো তোমার কারোর সাথে খুব খারাপ রিলেশনশিপ হয়েছে, হতে পারে আজ থেকে 20 বছর পর সেই রিলেশনটা ঠিকঠাক আসতে পারে। তুমি মনে করো কোনো কারণের জন্য আজকের তোমার ইচ্ছে হলো যে বিরিয়ানি খাবে, তুমি বাড়ি থেকে খেলে না, তাও তুমি সেই জিনিসটা ফিরে আসবে। বাট যেটা পসিবল না, তোমার আজকের যে টাইমটা চলছে সেই টাইমটা তুমি আর জীবনে অন্তত কখনো মাধ্যমিক আর ফিরে পাবে না। একবার মাধ্যমিক যখন পাশ করে যাও, আবার যদি পরে তুমি না আর দিতে চাও, আর একবার 11-এ উঠে গেলে আশা করি আর দেবে না, যে ঠিক আছে, তো একবারই মাধ্যমিক শেষ। তো তেমন ভাবে এবার আমরা এই ডার্ক হিউমারের পরে চলে আসি রেডিও কার্বন ডেটিং এ। রেডিও কার্বন ডেটিং কি বলে? একটা তেজস্ক্রিয় মৌল রয়েছে, মনে করো আমি যে কোনো তেজস্ক্রিয় মৌলের কথা বলতে পারি, বাট আমরা যেটা ইউজ করি এখানে সব থেকে প্রকৃতিতে বেশি যেটা পাওয়া যায় সেটা, ওটা আটকাও, এটা হচ্ছে কার্বন, ঠিক আছে। এটা হচ্ছে কার্বন, কার্বনের হচ্ছে 14 আইসোটোপ ইউজ করা হয়, আর নিচে C16 আর উপরে হচ্ছে 14। তো এই হচ্ছে কার্বন আইসোটোপ ইউজ করা হয়। এই আইসোটোপটার সাথে কার্বন আরেকটা রয়েছে আমাদের, যেটা নেচারে নর্মালি পাওয়া যায়, সেটা হচ্ছে গিয়ে কার্বন নর্মাল।
একটা হচ্ছে গিয়ে তেজস্ক্রিয় আর একটা হচ্ছে গিয়ে নর্মাল, দুটোই প্রাকৃতিক। এবার এই যে যে কোনো তেজস্ক্রিয় এলিমেন্টের মধ্যে একটা প্রপার্টিজ রয়েছে যে তার অর্ধায়ু পাওয়া যায়। অর্ধায়ু মানে মনে করো আমি আজকের 1 গ্রাম ইউরেনিয়াম তেজস্ক্রিয় বাড়িতে রেখে দিলাম। এবার এটার মনে করো অর্ধায়ু, আমি এখানে লিখে দিই টি হাফ লিখছি, টি হাফ মিন্স অর্ধায়ু। এর অর্ধায়ু মনে করো 1200 বছর। 1200 বছর মানে 1200 বছর পরে এই 1 গ্রাম ইউরেনিয়াম 0.5 গ্রাম ইউরেনিয়ামে পরিণত হয়ে যাবে। 2400 বছর পরে এটা 0.25 গ্রাম ইউরেনিয়ামে পরিণত হবে। এবার আমার কথা বুঝতে পারলে? এবার মনে করো তোমার কাছে কোনো একটা জায়গায় তুমি কার্বনের আর এর রেশিও ক্যালকুলেট করতে পারবে না, এটা কি চেঞ্জ হবে না? এটা তো ফিক্স, এটা তো ফিক্স, বাট এটার অর্ধায়ু রয়েছে, অর্থাৎ কমতে বা বাড়তে পারে। বাড়বে না, সরি, কমবে, কমবে। তো এদের দুটো রেশিও করে আমরা বের করতে পারি যে একটা জিনিস কত বছর পুরনো। এটা তো ফিক্স, আজ পর্যন্ত চলে আসছে। তার থেকে রেশিও রেশিও করে করে যেমন ভাবে ওটা কমেছে, তেমন ভাবে আমি ব্যাক সাইডে গিয়ে গিয়ে ভাবতে পারি যে ওটা কত বছর পুরনো, ওদের দুটো রেশিও ক্যালকুলেট করে। আর এটাকে বলা হয় কার্বন ডেটিং পদ্ধতি। চলো তারপরে, এবার গাণিতিক সমস্যা এইগুলোতে। হ্যাঁ, 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 এটাতে 1 নাম্বার বা 2 নাম্বার আসতে পারে। 2 নম্বর শিওর শট এই জায়গা থেকে আসার একটা চান্স রয়েছে। আমরা যে অঙ্কগুলো করব, দুটো জিনিসই মাথায় রাখবে। আর দুটো কণাই কাজ করে, একটা হচ্ছে আলফা কণা আর একটা হচ্ছে বিটা কণা। এটা হলো আলফা কণা, এই জায়গা থেকে অঙ্ক ছাড়লে মানে আর কিছু বলার নেই, সব থেকে ইজি এই পার্টের অঙ্কগুলো হয় আলফা কণা আর বিটা কণা। যদি মনে করো কোনো একটা জায়গা থেকে আলফা কণা বাইরে নির্গত হচ্ছে, আলফা কণা নির্গত হওয়ার মানে হলো এর এর যে ভর সংখ্যা রয়েছে সেই ভর সংখ্যায় কত চেঞ্জ আসবে, ভর সংখ্যা কত কমবে, 4, 4 কমবে। আর প্রোটন সংখ্যা কত কমবে, আর বিটা কণার কথা যদি কোথাও বলে ভর সংখ্যা, ভর সংখ্যা চেঞ্জ হবে না, প্রোটন সংখ্যা 1 বাড়বে। ক্লিয়ার? চলো ফার্স্ট বলেছে ইউরেনিয়াম 238 উপরে আর নিচে হচ্ছে 92 থেকে একটা আলফা কণা আর দুটো বিটা কণা নির্গত হয়েছে। কি বলেছে? একটা আলফা কণা একটা নির্গত হয়েছে আর দুটো বিটা কণা নির্গত হয়েছে। বলেছে মৌলের ভর সংখ্যা কি পরিবর্তন হবে। শুরুতে ইউরেনিয়াম 238 92 ছিল, কটা আলফা কণা নির্গত হয়েছে? একটা। তার মানে একটা আলফা কণা সবার ফার্স্টে নির্গত করো। বলো কি হবে? 238 এর থেকে 4টে কমে যাবে, তাহলে হবে 234। এটা একটা নতুন মৌল, ইউরেনিয়াম থেকে লেটসে কি তৈরি হতে পারে, এক্স নাম দিয়ে দিচ্ছি, জানি না তাই। আর এদিক থেকে কটা আরেকটা আলফা কণা কমলে কত হবে? 90। কটা আলফা কণা নির্গত হলো? একটা, তাই এটা। আর বিটা কণা কটা নির্গত হয়েছে? এক, দুটো, টু বিটা। বিটা কণা যে কটা নির্গত হয়েছে সে কটা নিচে বেড়ে যাবে। ক্লিয়ার? কারো প্রবলেম আছে এটা নিয়ে? নিচে কমে গেছে না? হ্যাঁ, এটা 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 ফাইনালি এটা ইউরেনিয়াম, এটা 100% শিওর এটা ইউরেনিয়াম। আর এখানে না এই যে ইউরেনিয়ামটা, এই ইউরেনিয়ামটা না তেজস্ক্রিয় অতটা হয় না, তুলনামূলক এটা বেশি তেজস্ক্রিয় ইউরেনিয়াম, এটাও ইউরেনিয়াম। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। বলেছে একটা এ রয়েছে, এক্স আর ওয়াই। এখানে এক্স একটা এলিমেন্ট যেটার মাথায় রয়েছে, যেটার মাথায় রয়েছে এ আর নিচে রয়েছে ওয়াই। 3টে আলফা কণা, 4টে বিটা কণা। তো সবার আগে এখানে উপরে লিখি এ আর নিচে ওয়াই। আচ্ছা বলো 3টে আলফা কণা যদি নির্গত হয়, 3 আলফা পার্টিকেল, তার মানে এ তে কটা চেঞ্জ আসবে?
এর পরিবর্তন চার ইন্টু তিন 12, আর ওয়াই নিচে ছিল ওয়াই, তাই তো ওয়াই এর পরিবর্তন 4 ইন্টু, সরি 2 ইন্টু তিনটে বলেছিল তো 3, তাহলে হবে 6। তাহলে এইগুলো কি হবে, কমবে, এত এত কমবে। একটা আলফা কণা এ কত পরিবর্তন করাবে, 4 করে, তাহলে 3 4 12 কমালো, যে এলিমেন্টটা এখন তৈরি হলো সেটার উপরে কত হবে, এ মাইনাস 12, এটা এক্স রেখে দিচ্ছি, চেঞ্জ করছি না, আর নিচে ওয়াই কত রাখবো, ওয়াই মাইনাস 6। কারো প্রবলেম আছে, ওয়াই এর থেকে 6 বাদ যাবে, যে কটা বাদ গেল, আর এটার থেকে 12 বাদ গেল, কটা বিটা কণা যোগ করা হয়েছে, বিটা কণা 4 যোগ করেছে। বিটা কণা যদি 4টে যোগ করি তাহলে কি হবে, বিটা কণা 4টে যোগ করলে শুধুমাত্র ওয়াই প্লাস 4 হয়ে যাবে, ওয়াই প্লাস 4 হয়ে যাবে, তাহলে এখন এক্সট্রা কত হয়ে যাবে, এ মাইনাস 12, আর ওয়াইটা হবে ওয়াই মাইনাস 6 প্লাস 4, তো এটা হয়ে গেল এ মাইনাস 12, আর এক্স এক্স এর মতন রইল ওয়াই মাইনাস 2। অবভিয়াসলি এলিমেন্টটাতে একটা চেঞ্জ এসেছে। বুঝতে পারলে কিভাবে করতে হয় ভর সংখ্যা হারিয়ে। চলো তারপরে কোশ্চেন বলেছে, জি একটা মৌল আছে যেটা 228 উপরে দেওয়া রয়েছে, 228 জি 90, বলেছে 4টে আলফা কণা, 4টে আলফা কণা আর 2টো বিটা কণা। ফার্স্টে 4টে আলফা কণা, 4টে আলফা কণা মানে এ কত কমবে, এ কমবে কটা, 4 ইন্টু 4 মানে 16টা, বলো জেড কমবে কটা, 4 ইন্টু 2 8টা, তাহলে কত হবে, 228 মাইনাস 16 জি, আর নিচে জেড কত হবে, 90 মাইনাস 8, তাহলে 212 জি 82। তারপরে কটা বিটা কণা নির্গত করা হয়েছে, দুটো বিটা কণা, বিটা কণা কটা, দুটো বিটা কণা, বিটা কণা বাড়াবে তাই তো, এ চেঞ্জ হবে না বাট জেড বাড়বে, +1 করে বাড়ে, +1 করে, তাহলে টোটাল +2 হবে, তাহলে এটা হবে 212 জি 84। ক্লিয়ার, দুটো বাড়বে আর ওখানে কমছে, কিভাবে বাড়ছে কমছে আশা করি বুঝতে পারলে। পরের কোশ্চেন, ইউরেনিয়াম 23892 থেকে একটা আলফা কণা আর একটা বিটা কণা নিজেরা বলবে। কোশ্চেনে চেয়েছে নিউট্রন সংখ্যা কত, বলো তো কত হবে। চল ফার্স্ট একটা আলফা কণা বের করো, তারপরে একটা বিটা কণা ট্রাই করো। একটা আলফা কণা নির্গত হচ্ছে আর দুটো বিটা কণা নির্গত হচ্ছে। একশো 43, চলো দেখা যাক। তো ইউরেনিয়াম ছিল 238, নিচে 92, সবার হওয়া উচিত। আলফা কণা নির্গত হয়েছে মানে একটা, তার মানে এ কত হবে, 4 কমবে, আর জেড একটা কমেছে মানে 2 কমবে, তার মানে যে পরমাণুটা তৈরি হলো ইউরেনিয়াম 234, আর এখান থেকে 2 কমে গেছে মানে হচ্ছে গিয়ে 90। তারপরে কটা বিটা কণা, বিটা কণা অ্যাড করা হয়েছে, বিটা কণা নির্গত হয়েছে কটা, একটা, বিটা মানে 1,
তাহলে জেড কত হয়ে যাবে, 1 হবে, তার মানে ইউরেনিয়াম, ইউরেনিয়াম 234, হ্যাঁ অবভিয়াসলি থাকবে না, বাট আমরা বারবার চেঞ্জ করছি না, একটাই রেখে দিচ্ছি। এক বেড়ে যাবে, বেড়ে গেল, খুব সহজ ব্যাপার। ফার্স্টে 4 কমলো, 2 বাড়লো, তারপরে স্টেপে কি হবে, একমাত্র বাড়লো, ভর সংখ্যায় হাত দেয় না, বিটা ভর সংখ্যায় কোনো চেঞ্জ করায় না। এবার বলেছে কি নিউটন সংখ্যা, তার মানে কত হবে, নিউটন সংখ্যা এটাই, নিউট্রন মানে হলো ভর সংখ্যা হচ্ছে 234, ভর সংখ্যা 234 মাইনাস 91, কত এসেছে 314, 143, ঠিক আছে 143 হয়ে যাবে, ক্লিয়ার। চলো তারপরে কোশ্চেন বলেছে একটা ইউ এক্স আর নিচে রয়েছে ওয়াই, এটা থেকে 10টা আলফা কণা আর 5টা বিটা কণা নির্গত হয়েছে, বলেছে মৌলের ভর সংখ্যা আর প্রোটন সংখ্যার অনুপাত, এটা তো 1 মিনিট টাইম দিচ্ছি, করো করো করো। বলেছে যে 10টা আলফা কণা নির্গত হয়েছে আর 5টা বিটা কণা নির্গত হয়েছে। হুম হুম, হতে পারে। চলো, তাহলে যদি ইউ এক্স ইউ ওয়াই 10টা আলফা কণা নির্গত হয়েছে, 10টা আলফা কণা নির্গত হয়েছে, তার মানে জেড, মানে এক্স, এক্স কতটা পরিবর্তন হবে, এক্স মাইনাস, একবারে লিখে দিলাম এক্স মাইনাস 40, আর ওয়াই হয়ে যাবে ওয়াই মাইনাস 20, তারপরে কটা, 5টা বিটা কণা, এর কোনো চেঞ্জ হবে না, ওটা উপরেরটা উপরের মতনই থাকবে এক্স মাইনাস 40, আর এটা হয়ে যাবে ওয়াই মাইনাস 15। তাহলে রেশিও ক্যালকুলেট করতে বলেছে এই দুটোর, হ্যাঁ তাই রেশিও হবে এক্স মাইনাস 40 ইস টু ওয়াই মাইনাস 15, ক্লিয়ার, এক্স মাইনাস 40 মাইনাস ওয়াই মাইনাস 15 ইস টু ওয়াই মাইনাস 15। চলো, ইউরেনিয়াম 235 থেকে এই কোশ্চেনটা সব থেকে ইম্পর্টেন্ট, মানে এটা পারছো মানে কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার আছে, এটা ট্রাই করো, কটা আলফা কণা আর কটা বিটা কণা নির্গত হলে মৌলের ভর সংখ্যা 222 আর প্রোটন 90 হবে, এর থেকে উপরে কোশ্চেন হয় না, চলো করে নাও, এটা ট্রাই করো নিজেরা, যদি হয় তো ভাববো যে পুরো কনসেপ্টই ক্লিয়ার। চলো, শুধু একটাই কনসেপ্ট, আলফা যদি কমে, আলফা যদি নির্গত হয়, খাতায় করো করো, আলফা যদি হয় তাহলে 4টে প্রোটন সংখ্যায়, ভর সংখ্যায় চেঞ্জ হবে। কত এসেছে, যোগ হবে, বেরিয়ে যাবে, তাই এসেছে সেম। দেখো ভর সংখ্যায়
কিন্তু বিটা কোনো এফেক্টই ফেলবে না, তাই না? ভর সংখ্যাতে বিটা কোনো এফেক্ট ফেলবে না। ছিল 238, ইউরেনিয়াম 92, চেঞ্জ হয়ে এখন হয়েছে 222। তাহলে এ কত হয়েছে, কতটা চেঞ্জ হয়েছে? 238 মাইনাস 222 মানে 16। তাহলে এটুকু শিওর আলফা কণা চারটে, আলফা কণা চারটি। আলফা কণা চারটি মানে 4 লিখে দিচ্ছি আপাতত, থাক। এবার আমাদের ভাবতে হবে প্রোটন সংখ্যায় তো চেঞ্জ আসবে। প্রোটন সংখ্যায় কটা করে চেঞ্জ করে? দুটো করে। চারটে। তাহলে জেড এ চেঞ্জ করবে কত? জেড এ চেঞ্জ আসবে 4 ইন্টু 2 মানে 8টা। 4 ইন্টু 2 মানে 8টা। তাহলে 8টা যদি চেঞ্জ হতো এটা থেকে 238 মাইনাস, সরি 92 মাইনাস 8 মিনস 84। তার মানে আমাদের কটা আরো নিতে হবে? 6টা। কেন আমাদের 90 সংখ্যক বানাতে হবে। 90টা করার জন্য আমাদের 84 প্লাস 6 করতে হবে, আর এই 6ই হলো বিটা। বিটা সংখ্যা। চলো, 1 নাম্বারই দেবে দিলে। এটা দিলে 2 দিতে পারে, এটা 2 দেবে, এটা দিলে, এটা দিলে 2 দিতে পারে। হ্যাঁ, যাই না। এবার এই কোশ্চেনটাই আসলে নর্মালি যেভাবে করে মেথড ইউজ করে যদি মানে অঙ্ক করতে, এটা তো মুখে মুখে বলে গেলাম, এটা মেথড ইউজ করে সাধারণত 2 নম্বরে দিলে মেথড ইউজ করতে হবে। আর আমাদের তখন ধরে নিতে হয় এক সংখ্যক আলফা কণা ও ওয়াই সংখ্যক বিটা কণা নির্গত হয়েছে। এক সংখ্যক আলফা কণা আর ওয়াই সংখ্যক বিটা কণা নির্গত হয়। ঠিক আছে, এক সংখ্যক আলফা কণা আর ওয়াই সংখ্যক বিটা কণা নির্গত হয়। আমি কি করছি, এটা থেকে আমি দেখলাম 222 হয়ে গেছে, 238 মাইনাস 22। এটা কিভাবে করলাম? আমরা যদি ধরে নিই এক সংখ্যক আলফা কণা নির্গত হয়, আলফা কণাই একমাত্র ভর সংখ্যাতে প্রভাব বিস্তার করতে পারে। তো আমি 4x, এটা সমান সমান হবে 238 মাইনাস 222। তাহলে কত হলো? x ইকুয়ালস টু 4, তাই না? 4x মানে 16, x ইকুয়ালস টু 4। এবার বিটা কণার যদি গল্পে আসি, বিটা কণার উপরে দুটো জিনিসই প্রভাব ফেলতে পারে, মানে নিচে যে 92 আর এখন কত রয়েছে 90, 92 থেকে 90 হয়েছে, তো এটাতে যে কেউ প্রভাব ফেলতে পারে। এই যে আমাদের 4টে আলফা কণা এসেছে, এই 4টে আলফা কণাও প্লাস আমাদের বিটা কণা যেগুলো রয়েছে ওয়াই ধরেছি, যেটা আমরা জানি না কটা বিটা কণা নির্গত হবে, এরকম কোনো কিছু কি জানি? ওয়াই সংখ্যক বিটা কণা নির্গত হবে, ওয়াই ধরে নিলাম। ওয়াই সংখ্যক বিটা কণা, সরি, তো এক সংখ্যক এক্স এর মান আসলো 4। তার মানে আমরা দেখতে পেলাম যে এখানে পারমাণবিক সংখ্যায় পরিবর্তন কত এসেছে? পারমাণবিক সংখ্যায় পরিবর্তন কতটা এসেছে? 92 মাইনাস 90, দুটো পরিবর্তন এসেছে। এখানে যখন আলফা কণা এক্স এর চেঞ্জ করেছিল 4টে, তখনই অলরেডি প্রোটন সংখ্যা 8 পরিবর্তন হয়েছে, নিতে হবে 2 এ। তার মানে কটা বিটা কণা লাগবে আমাদের? 6। তো তোমরা এভাবেও বিটা কণার এই কোশ্চেনগুলো সলভ করতে পারো, লিখে যদি করতে চাও। পরে থোরিয়াম, এটা নিজেরা ট্রাই করো। থোরিয়াম 234 থেকে পিবি লেডে পরিণত হয়ে গেছে, যেই ধাতুটার কথা বলছিলাম সব থেকে কাছাকাছি আসতে পারে স্টেবল হওয়ার জন্য। তাহলে কটা আলফা কণা আর কটা বিটা কণা নির্গত হয়েছে? কটা আলফা কণা আর কটা বিটা কণা নির্গত হয়েছে? ট্রাই করো কটা আলফা কণা। হ্যাঁ, হ্যাঁ, একটা 90 আর একটা 82। এটা 82।
82। ভর সংখ্যার জন্য শুধু কে দায়ী? করো করো, ভর সংখ্যার জন্য আলফা কণা দায়ী। তার মানে 234 মাইনাস 206 মানে হচ্ছে গিয়ে কত আসছে? 28। তাহলে 7 আলফা পার্টিকেল। 7 আলফা পার্টিকেল মিন্স এর প্রয়োজন মিটিয়ে দিচ্ছে, বাট প্রোটনে কতগুলো? প্রোটন কতগুলো হলো? 14। প্রোটন 14 হলে এটা থেকে যদি এটাতে রূপান্তরিত করতে হয় 14টা কমেছে, বাট আমাদের 8টা পর্যন্ত আনতে হবে। দেখো 90 মাইনাস 82 মানে 8, তাই না? কমে গেছে কটা? 14টা। তাহলে বাড়াতে হবে আরো কটা? বাড়াতে হবে আরো কটা? 6টা। কেন? আমাদের 82 পর্যন্ত গিয়ে পৌঁছাতে হবে। এটা ক্লিয়ারলি বাড়ি থেকে করে আনবে, কনসেপ্ট বলে দিলাম, লিখে করে আনবে। পরের কোশ্চেন, লাস্ট কোশ্চেন মনে হয় এটা। শেষ, লাস্ট কোশ্চেন। ইউ এ একটি আলফা কণা নির্গত হলে এক্স, বিটা কণা নির্গত হলে ওয়াই, এবং অপর একটি বিটা কণা নির্গত হলে পরমাণুর ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা নির্ণয় করো। সহজ কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন এটা। সবার ফার্স্ট বলেছে একটা আলফা কণা নির্গত হলে এক্স তৈরি হয়, তাহলে এক্স আলফা কণা তৈরি শুরুতে কে ছিল? ইউ, উপরে এম, নিচে এ। ফার্স্ট কি হলো? আলফা কণা নির্গত হলে কি তৈরি হয়ে গেল? এক্স। এক্স তার মানে m-4 আর নিচে হলো a-2। তারপরে কি বলেছে? বিটা কণা নির্গত হয়েছে, বিটা কণা নির্গত হলে ওয়াই ক্রিয়েট হয়। ওয়াই কি করবে? m-4 কে কোনো চেঞ্জ করবে না, বাট এটাকে একটা বাড়িয়ে দিয়ে a-1 করে দেবে। a-2 + 1 মানে হচ্ছে a-1। আর লাস্ট আর কিছু বলেছে না। বিটা কণা নির্গত হলে প্রতিটি পরমাণুর ভর সংখ্যা, এটার ভর সংখ্যা m-4, ও অপর আরেকটি। তাহলে আরেকটা নতুন তৈরি হয়েছে বিটা কণা, এটা আর বলেনি না, এটা জেড ধরে নিচ্ছি, এটা একটা নতুন এলিমেন্ট ধরে নিচ্ছি পি। পিটা তৈরি হলো m-4ই থাকবে, আর এটা শুধু এ হয়ে যাবে। তার মানে হিসেব মতো অ্যাট দ্য এন্ড পারমাণবিক সংখ্যার কোনো চেঞ্জ হয়নি, তাই জন্যই বলেনি। আর এটা বাস্তবে ইউই, তাই না? পারমাণবিক সংখ্যা আগেও এ ছিল, এখনো এ আছে, তার মানে এটা আসলে ইউ। চলো এই পর্যন্তই। পরের দিন তেজস্ক্রিয়তা আর তোমাদের পরীক্ষায় যে পার্টটা দেওয়া রয়েছে সেই এক্সামেরই এটা থাকবে। ঠিক আছে, বলো।